ফোরকাস্টিং টেকনিক্স পড়তেছিলাম, তাই তো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আইসিএমএ থেকে। জি, আইসিএমএ থেকে বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? কে বলছেন? স্যার স্যার সাদ্দাম হোসেন স্যার। সাদ্দাম ভাই, ভালো আছেন আপনি না? জি স্যার। স্যার আপনার তো স্যার 21 নম্বর লেকচার চলে মনে হয় আজকে। জি 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 জি। স্যার আপনি তো 25টা মতন লেকচার আমাদের কাছে দিচ্ছেন স্যার, কোর্স ম্যাটেরিয়াল। আচ্ছা, বাকিগুলো পাঠিয়ে দেবো। আমার জি 29টা স্যার, পর্যন্ত একটু হয়ে পাঠাবেন। গেছে, একটা বাকি আছে, ওটা করে দু জি একদিনের স্যার। মধ্যে পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার। হ্যাঁ, একটা বাকি, শুধু লাস্টটা বাকি, ওটা করে দিয়ে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। জি স্যার। হ্যাঁ, ওকে সাদ্দাম, থ্যাংক ইউ ভেরি ঠিক মাচ। আছে, সময়। সো আমরা কি শুরু করে দিতে পারি? আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করেন তো জি কয়েকজন। স্যার। শুনতে পাচ্ছেন? আরো দুইজন রেসপন্স করেন তো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনশট দিচ্ছি, তারপরে আমরা ওই যে আগে গতকালের ক্লাস থেকে আমরা আবার একটু অ্যাডভান্স হবো ইনশাআল্লাহ। দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা একটু পর্যন্ত পড়ছিলাম, হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ মডেলের আগে, মানে অ্যাডিটিভ মডেল মধ্যে এটা পড়ছিলাম। আমি তবুও একটু টেনে আসি। আমরা যেখানে ছিলাম আগের থেকে একটু করে ঘুরে আসি আগের থেকে। সেটা হচ্ছে যে আমরা ছিলাম এখানে ছিলাম, হ্যাঁ, এখান থেকে আসি। যে এক্সাম্পলস অফ টাইম, আমরা টাইম সিরিজ, ইনফ্যাক্ট আমরা টাইম সিরিজটা পড়ছিলাম, টাইম সিরিজ অ্যানালাইসিস। হ্যাঁ, তো আমরা যেটা আলোচনা করেছি গত ক্লাসে, যে টাইম সিরিজের মধ্যে 4টা বিষয়ে কম্পোনেন্ট থাকে, যেমন একটা দ্য ট্রেন্ড, তারপর দ্য সিজনাল ভ্যারিয়েশনস, সাইক্লিক্যাল ভ্যারিয়েশনস, রেসিডুয়াল ভ্যারিয়েশনস। তার মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ট্রেন্ড এবং সিজনাল ভ্যারিয়েশনটাই আমাদের জন্য বেশি ইফেক্টিভ হয়ে যায়, আর সাইক্লিক্যাল ভ্যারিয়েশনসটা যেহেতু লং টার্মের জন্য হয়, সো ওইটা ক্যালকুলেশন করা অনেক বছরের বিষয়, ওটা আমাদের আসছে না, আমরা ধর্তব্য, আমরা এখানে চ্যাপ্টারে আমরা পড়বো না। আর রেসিডুয়াল ভ্যারিয়েশনসটাও একই রকম, যেটা হঠাৎ করে হতে পারে ওটা, সো এটাও আমাদের নাই। আমাদের মেইন হচ্ছে গিয়া ট্রেন্ড এবং সিজনাল ভ্যারিয়েশন, এই দুটো কম্পোনেন্ট নিয়ে আমরা আমাদের আলোচনা। তো ট্রেন্ড নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ট্রেন্ডটা ছিল কি, মোস্ট সিরিজ ফলো সাম সর্ট অফ লং টার্ম মুভমেন্ট, আপওয়ার্ডস, ডাউনওয়ার্ডস, সাইডওয়ার্ডস, এগুলো হচ্ছে ট্রেন্ড। আর সিজনাল ভ্যারিয়েশনটা ছিল, আমরা আলোচনা করেছিলাম সিজনাল ভ্যারিয়েশনটা ছিলাম যে মানে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের ভ্যারিয়েশন হয় সেলসে বা কস্টে, যেমন আইসক্রিম সেলস আর হাইয়েস্ট ইন সামার, সেলস অফ গ্রোসারিজ হাইয়েস্ট অন স্যাটারডেস, এই ধরনের গুলো। সাইক্লিকটা আমরা বাদ দিয়েছি, রেসিডুয়ালটাও বাদ দিচ্ছি। তারপরে কেন বাদ দিচ্ছি, কারণ সাইক্লিকটা আমাদের লং টার্ম বিষয়, আর রেসিডুয়ালটা হঠাৎ করে হয়, সো ওটাকে আগে থেকে গেস করার কিছু নাই। মুভিং এভারেজ নিয়ে আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসে, মুভিং এভারেজ টাইম পিরিয়ড। তারপরে এটা হচ্ছে আমাদের ট্রেন্ডের বিষয়গুলো। তারপরে ট্রেন্ড ছাড়া এবার আমরা সিজনাল ভ্যারিয়েশনস নিয়ে আলোচনা শুরু করছিলাম। তা সেখানে ছিল আমাদের যে ট্রেন্ড একবার হয়ে গেলে, ট্রেন্ড ওয়ান্স ট্রেন্ড হ্যাজ বিন ফাউন্ড, দ্য সিজনাল ভ্যারিয়েশন ক্যান বি ডিটারমাইন্ড। তো সিজনাল ভ্যারিয়েশন আমরা আলোচনা করতে করতে দুইটা মডেলের কথা আমরা আলোচনা করছিলাম। যে সিজনাল ভ্যারিয়েশনটা আমরা হিসাব করার সময় দুইটা মডেল, একটা হচ্ছে অ্যাডিটিভ মডেল, একটা হচ্ছে আপনার মাল্টিপ্লিকেটিভ মডেল। হ্যাঁ, তো অ্যাডিটিভ মডেলের মধ্যে কি ছিল সেটা আমরা আলোচনা করেছি, যে মানে যে টি প্লাস এস প্রেডিকশনটা করা, এভাবে করে করে আমরা এখানে এই একটা ক্যালকুলেশন করেছিলাম, এখানে মুভিং অ্যাভারেজ করে করে আমরা এসেছিলাম, এসে তারপরে আমরা ট্রেন্ড অফ লাইন করার পরে দেন অ্যাডিটিভ মডেল, এখানে যে অ্যাভারেজ ইনক্রিজ ইন দ্য সেলস রিজন ছিল আমাদের এই 5,27,500, এই যে ডলারে আছে, এটা $1,000 আছে, 5,27,500 লাস্ট যেই আমাদের মানে সিজন ছিল, ওটার থেকে একটু ফার্স্ট সিজনটা বাদ দিলাম, 1,30,500 বাদ দিয়ে, এই যে এখানে 5,27,500 বা বিয়োগ 1,30,500 ডিভাইডেড বাই 8 সিজনস, তাহলে 50,500 এভারেজ করে আমরা একটা সিজনাল ভ্যারিয়েশন বের করেছিলাম। এটাকে আমরা আবার ওই যে সামার এবং উইন্টারের মধ্যে এভারেজ করেছি, যে সামার এভারেজে আমাদের টোটাল ভ্যারিয়েশন 2,10,000 ভাগ 4 সমান 52.5, আর উইন্টারে হয় এরকম 5টা সিজনের 5টা ভ্যারিয়েশন ভাগ 5, তাহলে 53.7। এটাকে আবার জিরো করার জন্য আমরা মানে এই দুটার মাইনাস 52.5 এবং 53.7, এই দুটার ডিফারেন্স হচ্ছে 1.2, এটাকে আবার 0.6 করে ভাগ করে দিয়ে আমরা জিরো করেছিলাম। মাল্টিপ্লিকেটিভ মডেলটা হচ্ছে গিয়া একটু পার্সেন্টেজ ওয়াইজ আমরা হিসাব যেটা করি, এটা হচ্ছে আমরা অ্যাড করে দিচ্ছি, ওটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ হিসাব করে। যেমন
খুব সহজে বুঝবেন। দেখেন here the seasonal variation is expressed as a ratio, proportion, percentage to be multiplied by the trend to arrive at the actual figure. For example, ice cream sales in summer are good in general. We would expect sales to be 50% more than the trend. মানে একটা পার্সেন্টেজ করে করে আমরা ট্রেন্ডের উপরে পার্সেন্টেজ করে করে আমরা এটা হিসাব করাটা হচ্ছে এই মাল্টিপ্লিকেটিভ মডেলের একটা বৈশিষ্ট্য। তো যেমন আইসক্রিম সেলটা আমার সাধারণ যে ট্রেন্ড আছে ট্রেন্ড থেকে আমার সামারে গিয়ে 50% বেশি সেল হয়, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডেলের একটা বৈশিষ্ট্য। একটা উদাহরণ একটু দেখি, আমরা ইলাস্ট্রেশনে দেখি। কনসিডার এই ইলাস্ট্রেশনের মধ্যে অ্যাডিটিভ মডেল অ্যাপ্রোচ এবং মাল্টিপ্লিকেটিভ মডেল অ্যাপ্রোচ দুটো অ্যাপ্রোচের কথা বলা আছে। এটা আমরা করলে দুটো মডেল সম্বন্ধে একটা ধারণা স্পষ্ট হয়ে যাবে আমাদের। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আর আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না এটা চ্যাপ্টারটা? ওকে, হ্যাঁ। তাহলে আমরা এই ইলাস্ট্রেশনটা করলে আমরা অ্যাডিটিভ মডেলিং অ্যাপ্রোচ এবং মাল্টিপ্লিকেটিভ মডেলিং অ্যাপ্রোচ সম্বন্ধে জানতে পারবো। Series analysis. Consider a business with the following actual results in a year. এখানে দেখেন 2001 ইয়ারের চারটা কোয়ার্টার, quarter 1, quarter 2, quarter 3, quarter 4. ইউনিট সোল্ড বলতেছে 65, 80, 70, 85. এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ফিগার্স। The trend is expected to increase by 10 units per month and has been calculated as 60 units for the first quarter. This provides the following table. তাহলে আমাদের ট্রেন্ড ছিল যে আমরা 10টা ইউনিট করে প্রত্যেক মাসে বাড়বে, সেভাবে আমরা এটা ট্রেন্ড করেছি। তো কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 এর কথা বলা আছে। ইউনিট সোল্ড এটা অ্যাকচুয়াল ফিগার 65, 80, 70, 85 এখান থেকে আনছে। আর ট্রেন্ডটা ছিল 60, 70, তারপরে হচ্ছে 80, ফার্স্ট কোয়ার্টারে 60, সেকেন্ড কোয়ার্টারে 70, দেন আবার 10 বৃদ্ধি 80, দেন আবার ফোর্থ কোয়ার্টার 10 বৃদ্ধি 90। এটা হচ্ছে ট্রেন্ড, মানে প্রত্যেক কোয়ার্টারে 10% করে ট্রেন্ড বাড়বে। Requirement বলছে যে how might these figures be used to develop a time series model in order to forecast unit sales in each quarter of year 2. এই year 2 তে গিয়ে আমরা এখন কিভাবে ফোরকাস্ট করব, এটাই হচ্ছে ইউজিং অ্যাডিটিভ মডেলিং অ্যাপ্রোচ এবং মাল্টিপ্লিকেটিভ মডেলিং অ্যাপ্রোচ। এই দুটো অ্যাপ্রোচে আমরা কিভাবে ফোরকাস্ট করব ইয়ার 2 তে। এখন ইয়ার 1 এর দেওয়া আছে, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 এর অ্যাকচুয়াল ফিগার দেওয়া আছে এবং ট্রেন্ডটাও দেওয়া ছিল। এখন আমরা এটার উপর বেসিস করে আমরা ইয়ার 2 তে ক্যালকুলেট করব। কিভাবে করি দেখেন। Solution to the point of departure is to take the actual unit sales and compare the trend figures with the actual figures for year 1 in order to determine the seasonal variation for each quarter. This variation can be expressed as a lump sum of each quarter, যেটা হচ্ছে বলা হচ্ছে additive model, or B, an index representing the percentage of the trend, এটাকে বলা হচ্ছে multiplicative or proportional model. তো দেখেন এখানে কিভাবে করছে ওরা, ভেরি ইজি এন্ড সিম্পল। ইয়ার 1 এর টাকা লিখে বলছে ইয়ার 1 এর যে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4, ইউনিট সোল্ড 65, 80, 70, 85। ট্রেন্ডটা ছিল ওটাও কোশ্চেনে বলা ছিল 60, 70, 80, 90। এখন ভ্যারিয়েশন এ মডেল এখানে এ এবং বি, তো এটা দেখছে ভ্যারিয়েশনটা জাস্ট কোনো পার্সেন্টেজ করে নাই। এমনিতেই 65 থেকে 60 ইউনিট অ্যাকচুয়াল সেল হয়েছে 65, ট্রেন্ড ছিল 60, তো ভ্যারিয়েশন হচ্ছে 5 + 5। ওকে, আবার ইয়ার 2 তে কোয়ার্টার 2 তে 80, 70, ভ্যারিয়েশন ছিল 10, আবার থার্ডে 70 ছিল ইউনিট সোল, ট্রেন্ড ছিল 80, তাহলে -10। আবার কোয়ার্টার 4 এ আমার 85 ছিল ইউনিট সোল, ট্রেন্ড ছিল কিন্তু 90, সেখানেও -5। এই মডেলটা হচ্ছে এইভাবে করে জাস্ট সিম্পল মেথডে আমরা প্লাস মাইনাস করে যেটা বের করছি সেটা হচ্ছে আমার অ্যাডিটিভ মডেলের বিষয়। আর ভ্যারিয়েন্স আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ করি তাহলে তখন কি দাঁড়াচ্ছে, ট্রেন্ড ছিল 60, ভ্যারিয়েশন হচ্ছে 5, তাহলে আমরা 65 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হয়, 8.33% হয় কিনা দেখেন। ভ্যারিয়েশন 5 ডিভাইডেড বাই ট্রেন্ড, হ্যাঁ, ট্রেন্ড ভ্যারিয়েশন 5 ডিভাইডেড বাই ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের তাহলে মাল্টিপ্লিকেটিভ মডেলে যেটা বেরোচ্ছে যে 8.33%। আবার 10 ভাগ 70 যদি হয় তাহলে আমাদের 14%, 14.29%। 10 ভাগ 80 যদি হয় তাহলে -12.5%। এটা হচ্ছে অ্যাডিটিভ, এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেটিভ মডেলের যে একটা আমাদের বিষয় সেটা। এখন বলতেছে দ্য মাল্টিপ্লিকেশন মডেল
season variation may be expressed in several different ways. For example, the Q3 factor may be expressed as an indexation, 87.5% or 0.875. এই যে 12.5% মাইনাস ছিল, তাহলে 100 minus 12.5 সমান 87.5, তাহলে বলা যেতে পারে যে Q3 তে আমাদের, for example, Q3 factor may be expressed as an indexation of 87.5% or 0.875. It's simple as that. And in the multiplicative model, the total seasonal variation should add to 0%. Multiplication model 0% নিয়ে আসতে হবে আমাকে. In this scenario, we are looking only at an abstract of a longer trend. Therefore, it does not add to 0% here. One may then apply these variation figures to trend projections in order to produce a quarterly forecast for unit sales in year 2. The two modeling approaches produce two alternative forecasts under headings A and B. So দেখেন year 2 তে এখন আমরা প্রজেকশন করতেছি, তাহলে কোয়ার্টার 5 6 7 8 যেহেতু ইয়ার 1 এ যেহেতু 1 2 3 4 কোয়ার্টার ছিল, ইয়ার 2 তে ডেফিনেটলি তারপরে 4টা 5 6 7 8 কোয়ার্টার। ট্রেন্ড হচ্ছে গিয়া ওই ইয়ার 1 এর ট্রেন্ড দেখেন 60 70 80 90, তাহলে ইয়ার 2 তে পরের কোয়ার্টারগুলো 10 10 করে বাড়বে, 90 এর পরে 100 100 এর পরে 110, তারপরে 120 130। এবার অ্যাডিটিভ ফোরকাস্ট, আমার ইয়ার 1 এ ছিল ভ্যারিয়েশন 5, আমি 100 সঙ্গে 5 যোগ করলাম, এটা আমার অ্যাডিটিভ ফোরকাস্টের মধ্যে 100। আমার কোয়ার্টার 1 এ ভ্যারিয়েশন ছিল 5, 100টা 105 হয়ে গেল। কোয়ার্টার 2 ছিল আমার 10 প্লাস 10, এটা 100, ট্রেন্ড ছিল 110, তাহলে আমার অ্যাডিটিভ ফোরকাস্ট থেকে 120। কোয়ার্টার 3 তে -10 হয়ে গেছিল আমার ভ্যারিয়েশনটা, আর আমার ট্রেন্ড ছিল 120, তাহলে -10, তাহলে 120 -10 সমান 110। আবার কোয়ার্টার 4 এর ট্রেন্ড ছিল আমার 130 আমার ট্রেন্ড, কিন্তু -5 ছিল ভ্যারিয়েশন, তাহলে 130 -5, তাহলে 120। এটা হচ্ছে অ্যাডিটিভ ফোরকাস্টের একটা एग्जांपल। আর মাল্টিপ্লিকেটিভটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ। আমার কোয়ার্টার 1 এ ভ্যারিয়েশন ছিল 8.33%, তো 8.33% আমার কোয়ার্টার 1 এ ছিল, তাহলে এখন 100 কে আমরা ট্রেন্ড কে যদি 8.33% দিয়ে প্লাস করি, তাহলে 108। তারপরে 110 কে যদি আমরা প্লাস 14.29% যদি গুণ করি, তাহলে 126 হয়। দেখেন তো 110 ইনটু 1.1429, তাহলে 125.719, মানে 126। ঠিক একই রকম ভাবে 120 কে যদি আমরা ওই যে -87.5 দিয়ে গুণ করি, তাহলে 105। আর 130 কে যদি আমরা -5.56, তাহলে 0.944 সামথিং হতে পারে, তাহলে 130 কে 0.94 দিয়ে গুণ করলে 123 আসছে। জাস্ট গুণ করে করে আমি হিসাবটা করা। এটা হচ্ছে অ্যাডিটিভ মডেল অ্যাড করে করে করছি। আর মাল্টিপ্লিকেটিভ মডেলের মধ্যে আমরা পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ গুণ করে ইন্ডেক্সেশন করে আমরা জাস্ট ফোরকাস্টটা করছি। দ্যাটস দ্য সিম্পল থিং। তারপরে আসেন, এখন হচ্ছে নোট দ্যাট দিস ইজ দ্য সিম্পলেস্ট পসিবল এক্সাম্পল। ইন পার্টিকুলার we are basing our analysis on only one set of observations, those for this particular year. আমরা শুধু কোয়ার্টার একটা বছরের কোয়ার্টার 1 2 3 4 করেছি, তো সেটা বলছে খুব সিম্পল একটা প্র্যাকটিস। ইন প্র্যাকটিস one would prefer to calculate the seasonal variations on the basis of the average of 2 or 3 sets of observations. যেমন এখানে ইয়ার 1 এর জন্য একটা অবজারভেশন কোয়ার্টার 1 2 3 4, সেক্ষেত্রে সাধারণত বলা আছে আমরা কয়েক বছরের হিসাব করে একটা ট্রেন্ড থেকে আমরা এভারেজ করে অবজারভেশনটা আমাদের নেওয়া উচিত। ইন প্র্যাকটিসে নেওয়া হয়, সেজন্য বলছে ইন প্র্যাকটিস one would prefer to calculate the seasonal variation on the basis of the average of 2 or 3 sets of observations. Thus, if one observed quarter 1 variations from trend of 6 year A, 5 year B, মানে 3টা বছর, 7 years C, 3টা বছরের মধ্যে কোয়ার্টার 1 এর ভ্যারিয়েশন হচ্ছে, হ্যাঁ, যদি হয় এরকম ইয়ার 1 এ হচ্ছে 6, ইয়ার 5 এ হচ্ছে, ইয়ার 2 তে বা B তে হচ্ছে 5, আর ইয়ার C তে হচ্ছে 7, তাহলে 3টা বছরের 3টা হিসাব কোয়ার্টার 1 এর। দেন one would adopt the average of the 3, মানে এই 5 6 5 7 এটা এভারেজ অফ দ্য 3, তাহলে কত হয় 6 5 11, 11 সাথে 18, 18 ভাগ 3, এভারেজ করলে 6। Adopt the average of the 3 6 as the quarter 1 seasonal variation. যখন আমরা অনেকগুলো বছরের থেকে আমরা হিসাব করব, তখন আমরা এটাকে এভারেজ করলে আমাদের জিনিসটা we would prefer that. The averaging process has the effect
of ironing out the impact of random variations over the past period you are considering. এগুলো জাস্ট কনসেপ্ট গুলো আমাদের মাথায় ঢুকে ফেলতে হবে ফোরকাস্টিং এর সময় যেন আমরা এগুলো কাজে লাগাতে পারি জাস্ট আর কিছু না ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড এবার অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ টাইম সিরিজ The advantage of forecasting using time series analysis are that forecasts are based on clearly understood assumptions. Trend lines can be reviewed after each successive time period when the most recent historical data is added to the analysis. Consequently, the reliability of the forecast can be assessed. যেহেতু past recent এর উপর নির্ভর করে এগুলো করা হয় তাহলে রিলায়েবিলিটিটা অ্যাসেস করা যায় আর হচ্ছে forecasting accuracy can possibly be improved with experience. Or disadvantage আছে there is an assumption that what has happened in the past is a reliable guide to the future. এটা তো নাও হইতে পারে অনেক সময় সেজন্য বলছে এটা একটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে আমার লাস্ট 3 বছর 4 বছর যা হয়েছে সেটা হয়তো ভবিষ্যতে নাও হইতে পারে সো এজন্য বলছে যে it could be a disadvantages. So there is an assumption that a straight line trend exists. একই কথা প্রায় there is an assumption that seasonal variations are constant either in actual values using the additive model such as dollars or sales or as a proportion of the trend line values using the multiplicative model. I will say none of these assumptions might be valid. Last paragraph is important. However, the reliability of a forecasting method can be established over time. If forecasts turn out to be inaccurate, management might decide that they are not worth producing and that different methods of forecasting should be tried. তখন অন্য বিভিন্ন একটা মডেল যদি কাজ না করতে অন্য মেথড দিয়ে আমরা চেষ্টা করা উচিত. On the other hand, if forecasts prove to be reasonably accurate, management are likely to continue with the same forecasting method. তাহলে আমরা যে এই চ্যাপ্টারে যে মেথডগুলো আলোচনা করলাম সেই সম্বন্ধেই লাস্ট প্যারাটা বলছে যে কোনো একটা মেথড আমাদের কাজে লাগতে পারে একটা মেথড যদি কাজে না লাগে তাহলে আরেকটা মেথড দিয়ে আমরা ইউজ করে আমরা ফোরকাস্টিংটা করার চেষ্টা করতে পারি দ্যাটস ওয়াজ দা মানে চ্যাপ্টার এই চ্যাপ্টার সামারি ছিল আমাদের ফোরকাস্টিং টেকনিক্স সম্বন্ধে জানলাম কি কি হয় টাইম সিরিজ অ্যানালাইসিস সম্বন্ধে জানছি রিগ্রেশন অ্যানালাইসিস সম্বন্ধে জানছি হাই লো মেথড সম্বন্ধে জানছি সো ভেরি সিম্পল একটা চ্যাপ্টার গেল কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন আছে খুব ইজি আপনারা নিজেরাই করতে পারবেন লেটস ডু ইট এখানে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 1 কি বলতেছে আপনারা মাইক্রোফোন অন করেন এবং আমার সঙ্গে ফলো করেন এবং আপনারা নিজে সলভ করবেন কি বলতেছে এখানে কোশ্চেনটাতে the following extract is taken from the আপনারা আছেন তো না আমার সঙ্গে রেসপন্স করেন তো একটু সবাই মাইক্রোফোন ওপেন করেন জি স্যার জি দেখেন এই অঙ্কটা দেখেন বলছে the following extract is taken from the production cost budget of S Limited এর production cost budget থেকে এগুলা বের করা হয়েছে then production in units 2000 হলে production cost 11100 production in units 3000 হলে production cost 12900 এখন বলছে identify the budget cost allowance for an activity level of 4000 units দেখি তো আপনারা বের করুন তো এটা ইউনিটের জন্য প্রোডাকশন কস্ট 11100 3000 ইউনিটের জন্য প্রোডাকশন কস্ট 12900 আইডেন্টিফাই দ্য বাজেট কস্ট অ্যালাউন্স ফর অ্যান অ্যাক্টিভিটি লেভেল অফ 4000 ইউনিটস 1200 হতে পারে হ্যাঁ বের করুন তো আপনারা হাই লো মেথডের মধ্যে কি করছিলেন ইনক্রিজ ইন কস্ট ডিভাইডেড বাই ইনক্রিজ ইন লেভেল অফ অ্যাক্টিভিটি তাহলে পার ইউনিট কস্ট একটা বের হচ্ছে জি স্যার তাহলে হাই লো মেথডে কি ছিল ইনক্রিজ ইন কস্ট কত ছিল স্যার এটা হচ্ছে 1800 আমার ইনক্রিজ ইন কস্ট কত আর ইনক্রিজ ইন 1800 জি 1800 স্যার জি স্যার আর ইনক্রিজ আর লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে 1000 আচ্ছা সুমি আপনি কি সুমি বলছেন
জি স্যার। সুমি বলেন তো আপনি 1800 কিভাবে পাইছেন এক্সপ্লেন করেন একটু। স্যার 12,900 থেকে 11,100 বাদ দিলাম, বিয়োগ করলাম। তাহলে 1800 পেলাম, 1800 পেলাম ইনক্রিজিং কস্ট। আর প্রোডাকশন ইউনিট জি স্যার। 3000 থেকে 2000 বাদ দিলাম, তাই তো? 3,000 থেকে, জি স্যার। তার মানে আমার 1000 প্রোডাকশন ইউনিট বাড়লে আমার 1800 টাকা প্রোডাকশন কস্ট বাড়ে। তাহলে আমার জি স্যার। পার ইউনিট কত কস্ট হচ্ছে? 1.8। 1.8 হচ্ছে। তাহলে এবার আপনি 1.8 কে আপনি যদি অনেক রকম করতে আপনি এখন ফিক্সড কস্ট বের করেন। এখানে তো প্রোডাকশন কস্টের মধ্যে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট দুটোই আছে না, দুটোই আছে, মানে এটাকে সেমি ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন কস্ট থেকে বলা যেতে পারে। ফিক্সড আছে, ভ্যারিয়েবল আছে। তো আপনার ওই যে আপনি ফিক্সড কস্ট বের করেন দেখি, কেউ একজন বলেন। সুমি পারবেন আমি বুঝতে পারতেছি, আর কেউ বলেন তো এখান থেকে ফিক্সড কস্ট কিভাবে বের করতে পারি? 7,500 ফিক্সড কস্ট। কিভাবে করছেন বলেন, কে বলছেন? আপনি আগে নাম বলেন। আমি মাহবুব স্যার। মাহবুব সাহেব একটু বলেন তো কিভাবে বের করছেন? এখানে স্যার পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 1.8, তো 2000 ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট হচ্ছে 1.8 ইন্টু 2000, 3600। আমাদের এখানে টোটাল প্রোডাকশন কস্ট হচ্ছে 11,100। জি 11,100 থেকে 3,100 এটা বাদে স্যার ফিক্সড কস্ট থাকে। 7,500 না ফিক্সড কস্টটা? গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। একই রকম ভাবে 3,000 টাকা করলেও পাবেন, একই রেজাল্ট পাবেন। তাহলে 7,500 ফিক্সড কস্ট। তো আমাদের 4,000 ইউনিটের জন্য এখন তাহলে ফিক্সড কস্ট কত আর ভ্যারিয়েবল কস্ট কত? কেউ একজন বলেন, অন্য কেউ একজন বলেন। 4,000 ইউনিট তাহলে ভ্যারিয়েবল কস্ট আমরা বের করছিলাম 1 টাকা 80 পয়সা করে ভ্যারিয়েবল কস্ট বের করছি। ফিক্সড কস্ট বের করলাম একটু আগে। তো 4,000 গুণ 1.8 রাইট প্লাস ফিক্সড কস্ট হলো 7,500 স্যার। রাইট, তাহলে কত হয়? 14,700। 14,700। This method is, তাহলে this method is called high low method, ঠিক আছে? এইটা হচ্ছে হাই লো মেথডের একটা আন্ডারস্ট্যান্ডিং এক্সাম্পল, ভেরি ইজি, ঠিক আছে? সো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা, একটা টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 2 দ্য ফলোইং ডেটা। ওকে, আমি একটু বলি যে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 1 এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে হাই লো মেথড বুঝতে? ইটস ভেরি সিম্পল এন্ড ইজি। আপনারা কি তারপরে বলেন কেউ যে কারো কোনো অসুবিধা থাকলে? 1 থেকে 5 পর্যন্ত গুনছি, 1 2 3 4 5, কারো কোনো অসুবিধা নাই? একটা পয়েন্ট ছিল স্যার, একটা পয়েন্ট ছিল স্যার শুধু। বলেন বলেন বলেন। স্যার সেটা হলো যে স্যার কোশ্চেনে যেহেতু বলছে আইডেন্টিফাই দ্য বাজেটেড কস্ট অ্যালাউন্সেস ফর দ্য অ্যাক্টিভিটি লেভেল অফ 4,000 ইউনিট। সো আমি স্যার এই প্রোডাকশন এবং প্রোডাকশন কস্টের যে ডেটা দিয়েছে এখান থেকে কি আমি বুঝে নেব যে এই অঙ্কটা আমাকে হাই লো মেথডে যেতে হবে? আপনি যে মেথডে করেন না কেন, এখানে হাইলো মেথডের কথা, এখানে আপনি হাইলো মেথড ছাড়া অন্য কোনো মেথড যাবে কোনো অবস্থাই নাই এখানে। জি স্যার, আমরা টাইম সিরিজে যেতে পারছি না বা পারছেন না তো। জি স্যার। হ্যাঁ, সো আপনাকে হচ্ছে কি ফোরকাস্ট করতে হবে। বেসিকটাকে আপনার হচ্ছে মেইন হচ্ছে আপনাকে ফোরকাস্ট করতে হবে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, মানে অ্যাজ বিজনেস এন্টারপ্রেনার। ফোরকাস্ট করছেন আপনার সঙ্গে যে ডাটা আছে আপনি সেটার উপর বেস করছেন, দ্যাটস অল। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 2. The following data have been extracted from the budget working papers of BL Limited. BL Limited বাজেট ওয়ার্কিং পেপারস থেকে বের করছে। কি বের করছে? প্রোডাকশন ভলিউম যদি 1000 হয় এবং 2000 হয় তাহলে কি হবে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার এগুলোর কস্ট দেওয়া গেছে ইউনিট। হ্যাঁ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 4 টাকা, এটাও 4 টাকা, এটাও 4 টাকা, ডাইরেক্ট লেবার এটা 3.5 টাকা, এটা 3.5 টাকা। কিন্তু দেখেন প্রোডাকশন ওভারহেড ডিপার্টমেন্ট 1 ডিপার্টমেন্ট 2 দুইটা কিন্তু 1000 ইউনিটের ক্ষেত্রে 6 টাকা, 2000 ইউনিটের ক্ষেত্রে 4 টাকা 20 পয়সা। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্ট 2 এর মধ্যে আবার 4 টাকা 2 টাকা। তার মানে প্রোডাকশন ওভারহেড যেটা আছে এখানের মধ্যে কিন্তু আমার সেমি ভ্যারিয়েবল পোস্ট আসে, এখানে ভ্যারিয়েবল আছে, ফিক্সড আছে, তাই না? নাহলে এরকম ডিফার করলে যদি শুধু ভ্যারিয়েবল হতো তাহলে কিন্তু ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার মতোই সেম অ্যামাউন্ট থাকতো। তার মানে এখন কিন্তু দেখা যাচ্ছে প্রোডাকশন ওভারের মধ্যে দুই লেভেল অফ অ্যাক্টিভিটির মধ্যে দুই রকম আসতেছে। সুতরাং তার মানে এখানের মধ্যে ফিক্সড ওভারহেডের বিষয়গুলো আছে। তাহলে বলতেছে আইডেন্টিফাই দ্য টোটাল ফিক্সড কস্ট এন্ড ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। এখানে এবিসিডি 4টা অপশন দিছে, ফিক্সড কস্ট কত এবং ভ্যারিয়েবল কস্ট কত বের করতে হবে। দেখি বের করুন দেখি এটা। প্রথমে টোটাল কস্টটা করে ফেলেন। 1000 ইউনিট টোটাল কস্ট করেন, 2000 ইউনিট টোটাল কস্ট করেন, কত হয় আগে দেখেন।
1000 ইউনিটে 4 টাকা, 3 টাকা 50 পয়সা, 6 টাকা, 4 টাকা, টোটাল কত? স্যার 17.5। 17.50। 1000 ইউনিট গুণ করলে কত টাকা হয়? 17,500। 500। তাহলে আমার একটা লেভেলে 500 1000 ইউনিট পাচ্ছি, 2000 ইউনিটে কত টাকা হয় টোটাল অ্যামাউন্ট? চার টাকা যোগ 3 টাকা 50 পয়সা যোগ 4 টাকা 20 পয়সা যোগ 2 টাকা কত হয়? 27,400। 13.7। জি আমি বুঝতে পারিনি কথা, আবার বলেন তো কত টাকা? স্যার 13.7 হচ্ছে ইউনিট কস্ট, আর ওইটাকে 2000 দ্বারা গুণ করলে হবে 27,400। হ্যাঁ তো 2000 আমার ইউনিট দিয়ে মানে গুণ করলে। তাহলে হ্যাঁ বুঝছি, তাহলে আমার দুইটা প্রোডাকশন লেভেল অ্যাক্টিভিটি লেভেলে 2 টাকা হিসাব পাচ্ছি, তাহলে ইনক্রিজ ইন কস্ট ডিভাইডেড বাই ইনক্রিজ ইন লেভেল অফ অ্যাক্টিভিটি, তাহলে বের করে ফেলেন, ওইটা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের হচ্ছে আমার, তাই না? ইনক্রিজ ইন কস্ট ডিভাইডেড বাই ইনক্রিজ ইন লেভেল অফ অ্যাক্টিভিটি করলে পার ইউনিট বের হবে ভ্যারিয়েবল কস্টের কত টাকা, সেটা মানে 1000 ইউনিট বাড়ার জন্য কত টাকা বাড়তেছে সেটাই তো আমার ভ্যারিয়েবল কস্ট বাড়তেছে। ফিক্স কস্ট তো ফিক্সই জি থাকবে, স্যার। ফিক্স কস্ট তো ফিক্সই থাকবে, সুতরাং ভ্যারিয়েবল কস্টে বাড়বে, আমার ফিক্স কস্ট যা ফিক্সই থাকবে, ভ্যারিয়েবল কস্টে বাড়বে। তাহলে 1000 ইউনিট ভ্যারিয়েবল কস্ট, 1000 ইউনিট অধিক প্রোডাকশন করার জন্য কত টাকা অধিক ব্যয় করতেছি, সে মানে কত টাকা অধিক ভ্যারিয়েবল কস্ট ব্যয় করতেছি, 9,900। কত ইউনিট বাড়ার জন্য, 1000। তাহলে আমার পার ইউনিট কস্ট কত ভ্যারিয়েবল কস্ট? 9.9। 9 টাকা 9.9। এই যে ভ্যারিয়েবল কস্ট যখন বের করতে পারছেন, এবার তো ফিক্স কস্ট বের করতে পারবেন, তাই না? জি স্যার। বের করুন তো। যেকোনো একটা লেভেল অফ অ্যাক্টিভিটি 1000 2000 যেকোনো 9 টাকা না গুণ করো 600 কিভাবে বের করছেন একটু বলেন, সবাইকে বলেন। স্যার আমি 1000 যেটা আছে ওইটা ওই 1000 ইউনিটটা নিয়ে হিসাব করলাম, তো 9.9 দিয়ে 1000 কে গুণ করলে 9900 পাইছি। আর ওইটার তার আগে টোটাল ছিল সেমি ভেরিয়েবল যেটা, ওটা ছিল যে 17,500। তো 17,500 থেকে আমি 9,900 টাকে মাইনাস করাতে আসছে 6,700। 7600। 7,600। হ্যাঁ 7,600। ওকে ফাইন। জি স্যার 7,600। আচ্ছা এইটা বুঝেন নাই কেউ আছেন কিনা? এটা কিন্তু ভেরি সিম্পল ট্রিকি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জন্য সারা জীবন লাগবে একদম। বুঝেন নাই কেউ আছেন কিনা বলেন, এটা নিয়ে মাথায় থাকে না, আমাদের অনেক প্রবলেম কিন্তু সলভ কিন্তু জীবনের জন্য। বলেন তো কেউ বুঝেন নাই বিষয়টা এরকম? পার ইউনিট স্যার, জি এইটা বুঝি নাই স্যার। ও এটা আপনাকে অপশন দিছে, আইডেন্টিফাই দ্য টোটাল ফিক্সড কস্ট, এবং প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য টোটাল ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আপনার কি কোন অপশনটা দিবেন? এ বি সি ডি, টোটাল ফিক্সড কস্ট কত টাকা, ভেরিয়েবল কস্ট কত টাকা? হ্যাঁ দেখেন এখানে টোটাল ফিক্সড কস্ট বলছে, আর এখানে বলছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলছে। গত ক্লাসে আমার জি টোটালটা হোক লেভেল অফ অ্যাক্টিভিটি ভাগ করলে উল্টাপাল্টা হতে পারে, গত ক্লাসে অনেক আলোচনা ছিল ক্লিয়ার। সো বলেন কেউ আর কোনো প্রশ্ন করবেন এই বিষয়টা নিয়ে? ফিক্সড কস্ট থেকে আমি সেমি ভ্যারিয়েবল কস্ট থেকে কিভাবে মানে লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে ইনক্রিজ অফ লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে আমি কিভাবে ভ্যারিয়েবল কস্টটা ক্যালকুলেট করব, এই যে অঙ্কটা করলাম। কারো কোনো রকম কনফিউশন থাকলে আজকে আলোচনা করতে চাই, কারণ সারা জীবনের জন্য আলোচনাটা এখানে শেষ করে বসবে। সবাই কি বুঝছেন কিনা বলেন? হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন। জি স্যার বুঝছি স্যার। কেউ কোনো প্রশ্ন করবেন? বুঝেন না এরকম কেউ প্রশ্ন করবেন? 5 সেকেন্ড সময় দিলাম। 1 2 3 4 5 হোপ সবাই পারছেন। জি বলেন। নুরুজ্জামান সাহেব একটু আগে আনসারটা করলাম, বলছে আইডেন্টিফাই দ্য টোটাল কস্ট। এখানে প্রশ্ন দিয়ে দিছে বাজেটেড ওয়ার্কিং পেপার থেকে এই তথ্যগুলো আনছে, এই 1000 ইউনিট 2000 ইউনিট ডাইরেক্ট বুঝছেন। এখন প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য টোটাল ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো টোটাল ফিক্সড কস্ট এখানে এ বি সি ডি 4টা অপশন দিয়ে দিছে। টোটাল ফিক্সড কস্ট এই 4টার মধ্যে যে কোনো একটা হবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিটে এই 4টার মধ্যে যে কোনো একটা হবে। কোন অপশনটা মিলতেছে আপনার এখানে? এখানে অপশন ডিটা মিলতেছে।
মাল্টিপল চয়েস দিছে কিন্তু হিসাবটা পুরো করতে তার তো সময় লাগতেছে, তাই না? এখানে একটা মাল্টিপল চয়েস দিছে আলোচনা করার জন্য। এত ইজি জিনিসগুলো যে আগলে অঙ্ক করার দরকার কি? কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হবেন, এগুলো তো আপনার তুরির মধ্যে আপনাকে হিসাব করে ফেলতে হবে, রাইট? হ্যাঁ জি, আমি জাস্ট প্র্যাকটিসটা করলাম আপনাকে। জাস্ট কেন করলাম প্র্যাকটিসটা, আমি না করলে পারি, কিন্তু করলে আপনাদের কনফিউজনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে এগুলা। সো আমরা এখানে এগুলা শেষ করে দিচ্ছি। এই চ্যাপ্টারগুলো এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। Question of understanding 3 কি বলতেছে এখানে? A company will forecast its quarterly sales units for a new product by using a formula to predict the base sales units and then adjusting the figure by a seasonal index. কি বলতেছে? একটা কথা হলো এখানে ফর্মুলা দিয়ে দিচ্ছে। আমরা যে রিগ্রেশন অ্যানালিসিস করছিলাম, এটা কিন্তু রিগ্রেশন অ্যানালিসিসের অঙ্ক। লিনিয়ার রিগ্রেশন। হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশন যে অঙ্কগুলো করছিলাম ওই ফর্মুলা দিয়ে সেখানে একই রকম জিনিস। A company will forecast তার বাসায় বাচ্চা কাঁদতেছে। হ্যাঁ, a company will forecast its quarterly sales units for a new product by using a formula. এই যে ফর্মুলা দিয়ে দিচ্ছে একটা, by using a formula, এই ফর্মুলা ইউজ করে কি করবে? quarterly sales units এর সেটা ফোরকাস্ট করবে to predict the base sales units and then adjusting the figure by a seasonal index. আমরা যে বেস সেলস ইউনিট এটা বের করব এটা দিয়ে, তারপরে ওটাকে আমরা সিজনাল যে ইন্ডেক্সের অঙ্ক একটু পড়লাম আমরা মাল্টিপ্লিকেটিভ মডেলের, ওইটা নিয়ে বাই অ্যাডজাস্টিং দ্য ফিগার বাই এ সিজনাল ইন্ডেক্স। এই ইন্ডেক্স দিয়ে দিচ্ছে, জাস্ট আপনারা অ্যাডজাস্ট করবেন আর কিছু না। তাহলে আগে আমাদের এখানে বলছে ফর্মুলা ইজ বিইউ সমান 4000 প্লাস 80Q, where BU বা বেস ইউনিট সমান base sales units and Q is the quarterly period number. The seasonal index values are quarter 1, quarter 2, quarter 3, quarter 4. এই যে ইন্ডেক্স নিয়ে একটু আগে আমরা মাল্টিপ্লিকেটিভ মডেলটা পড়লাম সিরিজ অ্যানালিসিসের মধ্যে, সেখানে টাইম সিরিজের মধ্যে সেটাই বলছে কোয়ার্টার 1 এ কত পার্সেন্ট, কোয়ার্টার 2 তে এভাবে পার্সেন্ট দিয়ে দিচ্ছে। এখন বলছে আইডেন্টিফাই দ্য ফোরকাস্ট ইনক্রিজ ইন সেলস ইউনিটস ফ্রম কোয়ার্টার 3 টু কোয়ার্টার 4। এই কোয়ার্টার 3 থেকে কোয়ার্টার 4 এর মধ্যে কত সেলস ইউনিটস ইনক্রিজ করবে সেটা আইডেন্টিফাই করতে বলছে। তাহলে আমরা কিভাবে করব এটা? আগে আমরা ফর্মুলা ফেলে দেব। ফর্মুলা ফেলার জন্য কি করব আমরা? এখানে ফর্মুলা কিছু বিইউ সমান 4000 প্লাস 80Q। তাহলে আমার কোয়ার্টার 3 তে কত সেল ছিল ফোরকাস্ট এবং কোয়ার্টার 4 এ কত ফোরকাস্ট, সেটাকে আমরা এই পার্সেন্টেজ দিয়ে গুণ করে আমরা মাল্টিপ্লিকেটিভ গুণ দিয়ে সিজনাল ইন্ডেক্সটাকে দিয়ে আমরা ওটাকে অ্যাডজাস্টমেন্ট করে তারপরে ডিফারেন্সটা বের করব, ঠিক না? তাহলে আগে আমরা ফর্মুলাতে ফেলি বিইউ সমান 4000 প্লাস 80Q। কোয়ার্টার 3 তে কত হবে এটা ফর্মুলাতে? আমি একটা হিন্টস দিই, 4000 প্লাস 80 ইনটু কোয়ার্টার 3 এর জন্য নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 3, তাহলে 80 ইনটু 3, এটা হচ্ছে কোয়ার্টার 3 হিসাব। 4000 প্লাস 80 ইনটু 3 কত হয়? 80 গুণ 3, 3 × 24, 240। তাহলে আর আপনার এখানে 4000 240 আমাদের বেস লাইন, হ্যাঁ, বেস সেলস ইউনিটস। এখন সিজনাল ইন্ডেক্স দিয়ে পার্সেন্টেজ দিয়ে কোয়ার্টার 3 তে 95%, তাহলে এটাকে অ্যাডজাস্ট করলে কত হয়? জি না কি বলেন? 4240 তো বের করছেন, তাই না? হ্যাঁ 95%। আর অ্যানসার ডি হবে 4038। আচ্ছা অ্যানসার ডি হবে তো আমি শুনলাম, কিন্তু কিভাবে হবে আমাকে বের করতে হবে। আমাকে বলেন যে কোয়ার্টার 4টা অ্যানসার ডি হবে যিনি বলছেন উনি একটু বলেন তো, উনি কে বলছেন? কোয়ার্টার 4টা হিসেবে কত হয়েছে আপনার, কেমনে হয়েছে? স্যার আমি সূত্র ফেলে কোয়ার্টার 3 এর ফিগার পেয়েছি 4028 আর কোয়ার্টার 4 এর ফিগার পেয়েছি 5184। কিভাবে পেয়েছেন একটু ডিসক্রাইব করেন প্লিজ। কোয়ার্টার 4টা কোয়ার্টার 4টা হচ্ছে 4000 প্লাস 80 ইনটু 4, কিউ এর মান যেহেতু 4 হবে 80 ইনটু 4 প্লাস হচ্ছে এই দুইটার যোগফলকে 120% দিয়ে গুণ করেছি, তাতে কত আসছে? 5184।
এবার আপনি 1156 কিভাবে আনছেন? দুইটার ডিফারেন্স থেকে স্যার। ডিফারেন্সটা আনছেন কারণ প্রশ্ন হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ফোরকাস্ট ইনক্রিজ ইন সেলস ইউনিটস ফ্রম Q3 to Q4। এই ফোরকাস্ট করছি আমরা যে Q3 থেকে Q3 তে আমরা হিসাব করছি 4028 ইউনিট, সবকিছু ইন্ডেক্সিং সবগুলো হিসাব করে, এবং একই রকম Q4 হিসাব করছিলাম যে 5000 কত ছিল, 5000 কত জানিস না কত ছিল স্যার 5184 184। তাহলে এইটাতে আমার Q3 থেকে Q4 5184 বিয়োগ 4028 হয় আমার 1156 ইউনিট। এইটি হচ্ছে আমার আনসার। সহজ না করলে একদম সহজ অঙ্ক, এগুলো আপনারা একটু জাস্ট রিভিউ করে নেবেন, 1 ঘন্টা 2 ঘন্টা দেখলে অঙ্কগুলো আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনার কিছু লাগতেছে না। এগুলোতে 5-6 মার্কসের অঙ্ক থাকতে পারে এখানে হয়তো বা। এই অঙ্কটা করি। WPLC is preparing its budget for next year. আমি ওই হাইলো মেথডে দুটো অঙ্ক করলাম আমরা, এখন ইন্ডেক্সিং এর দুটো অঙ্ক করেই আমরা অন্য চ্যাপ্টারে চলে যাবো ইনশাআল্লাহ। WPLC is preparing its budgets for next year. The following regression equation has been found to be a reliable estimate of WPLC's deseasonalized sales in units. So formula this is y = 10x plus 420, where y is the total sales units and x refers to the accountancy period. Quarterly seasonal variations have been found to be Q1, 2, 3, 4 দিয়ে দিছে plus 10%, plus 25%, minus 5%, minus 30%। হ্যাঁ, ওই এটা দিয়ে দিছে ওরা সিজন ভ্যারিয়েশনের কোয়ার্টারলি পার্সেন্ট দিয়ে দিছে। এখন বলছে ইন অ্যাকাউন্টিং পিরিয়ড 33 which is Q4, মানে Q4 মানে minus 30%, এটা ইন্ডেক্স, এটাকে আমার হিসাব করতে হবে। In accounting period 33 which is Q4, identify the seasonally adjusted sales units. So আমরা কি করব, প্রথমে বেস লাইনটা বের করে ফেলি। y = 10x plus 420 কত হয় সিজন 4 এ, কত হয় সিজন 4 এ? বলছে যে অ্যাকাউন্টিং পিরিয়ড 33, অ্যাকাউন্টিং পিরিয়ড 33, তাহলে 10 গুণ কত, x মানে কত হবে, x এর মান কত এখানে 33 হবে স্যার। তাহলে 10 গুণ 33 কত, 330 যোগ 420 750। 550 কে এবার আমরা ইন্ডেক্সন দিয়ে এটা গুণ করে দেন। কত পার্সেন্ট দিয়ে গুণ করবেন? 0.70 গুণ করতে হবে, কারণ পয়েন্ট মাইনাস 30%, -3 -0.3, 1 -0.3, অথবা 100% -30%, তাহলে 70%। যেভাবে চিন্তা করুন 70% অথবা 0.7, কথা একই। 525 525 as that আমাদের মোটামুটি সেটাই আমাদের। তো এই চ্যাপ্টার সামারি আলহামদুলিল্লাহ আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমরা আজকে আরেকটা চ্যাপ্টারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি আপনার চ্যাপ্টার 11 না? Hey. So, chapter 11, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি? The treatment of uncertainty and risk in decision making. আমরা কিন্তু ডিসিশন মেকিং এ অঙ্ক চলে আসতেছি ধাপে ধাপে। 11, 12, 13 আমরা কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এগুলো আমাদের কাজে আসবে। ডিসিশন মেকিং এর মধ্যে ট্রিটমেন্ট অফ আনসার্টেনিটি এন্ড রিস্ক বলতে কিছু কথা থাকে। আমরা ডিসিশন মেকিং সম্বন্ধে সবসময় আমাদের যে কোনো ডিসিশন আমরা মেক করি তখনই আমাদের কিছু রিস্কের ফ্যাক্টর কাজ করে, কিছু আনসার্টেনিটি কাজ করে। তো ওগুলো কিভাবে ট্রিটমেন্ট দিব, ওগুলো আমরা কিভাবে কনসিডার করবো, কিভাবে আমরা ওটাকে আমরা ওভারকাম করতে পারি, এই রিস্কটাকে এবং ওই যে আনসার্টেনিটি গুলোকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, কতটুকু করতে পারি, সম্পূর্ণ করতে না পারলে কতটুকু করতে পারি, চেষ্টা করা। তো এই চ্যাপ্টারের মধ্যে দেখা যাচ্ছে এটাতে আমরা অ্যানালাইজ করবো, অ্যানালাইজ ইনফরমেশন টু অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ ডিসিশনস অফ ভ্যারিয়েবলস উইথ আনসার্টেন ভ্যালুস। আনসার্টেন ভ্যালুর যে সমস্ত ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো নিয়ে আমার সেই ইম্প্যাক্টটা কি হবে ডিসিশন মেকিং এর মধ্যে সেটা আমরা অ্যানালাইজ করবো। আর কম্পোনেন্ট কি, এ হচ্ছে ABCDEF কয়েকটা কম্পোনেন্ট আছে এখানে, তার মধ্যে আছে অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ আনসার্টেনিটি এন্ড রিস্ক অন ডিসিশন মডেলস দ্যাট মে বি বেসড অন রিলেভেন্ট ক্যাশ ফ্লোস, লার্নিং কার্ভস,
discounting techniques, etc. B, apply sensitivity analysis to both short and long-run decision models to identify variables that might have significant impacts on project outcomes. Sensitivity analysis আমরা দেখবো, আরেকটা থেকে analyze risk and uncertainty by calculating expected values and standard deviations together with probability tables and histograms. এটাও কিছু একটা টেকনিক। আপনারা নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অঙ্কটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন সিপি ওইগুলোই হ্যাঁ ওই অঙ্কগুলোই এখানে একই রকম বিষয়। সো নাথিং নিউ ওভার হিয়ার। দেন প্রবাবিলিটি অঙ্ক তো আপনারা নিশ্চয়ই আগে করেছেন সবাই, তাই না? জি স্যার। জি স্যার, এটা বিজনেস লেভেলও বিজনেস ম্যাথে এগুলো কিছু আছে আর কি স্যার। জি ওখানেই পুরোপুরি করা আছে আর কি। এখানে জাস্ট একটা টাচ দিয়ে গেছে, তো ওই অঙ্কগুলো এখানে আবার আপনার রিভিউ হবে আর কি। প্রিপেয়ার এক্সপেক্টেড ভ্যালু টেবলস প্রিপেয়ার করা কিভাবে যায় সেটা নিয়ে একটা আলোচনা আছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইনফরমেশন, অ্যাপ্লাই ডিসিশন ট্রিস, এই হচ্ছে বিষয়। চ্যাপ্টার ওভারভিউ ডায়াগ্রামে কি আছে? ডিলিং উইথ রিস্ক এন্ড আনসার্টেনিটি, এখানের মধ্যে ডিসিশন ক্রাইটেরিয়া, তারপরে পে অফ টেবলস কিভাবে করতে হয়, মেজারিং রিস্ক, ভ্যালু অফ ইনফরমেশন, ডিসিশন ট্রিস, এই কি এর মধ্যে মোস্ট অফ দ্য কেসেস মোস্ট অফ দ্য টপিকস বোধহয় আপনারা আগেই কভার করেছেন। তারপরে আমরা জাস্ট টাচ করে যাব। The chapter overview. Over the next few chapters, we explore some decision-making problems, such as whether to launch new products, whether to buy machines, choosing between products, etc. All these decisions will involve an element of risk and uncertainty. This chapter looks at how risk and uncertainty can be built into the decision-making process. This is often achieved by building in probabilities for expected outcomes and using expected values and decision trees to assess the problem. Forecasting and decision-making often include an element of risk or uncertainty because they look to the future. They often involve estimates of future costs and benefits. In this chapter, we look at how this risk and uncertainty can be built into the decision-making process. Decision-making involves making decisions now about what will happen in the future. এই লাইনটা আমি আবার পড়ছি, সবাই বুঝেন বিষয়টা কি বলতেছে। Decision-making involves making decisions now about what will happen in the future. ফিউচারে কি ঘটবে সেটা আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি, সেটাই তো ডিসিশন মেকিং। সেজন্যই রিস্ক এবং আনসার্টেনিটি থাকবে সেখানে। Events in the future can be predicted, but managers can rarely be 100% confident that these predicted future events will actually arise. As actual results emerge, managers are likely to discover that they have achieved better or worse results than those predicted originally. এক্ষেত্রে আমরা ভ্যারিয়েন্স অ্যানালিসিসের কথা তো নিশ্চয়ই আপনাদের মনে আছে, পাস্ট রিসেন্টলি আমরা খুব পড়াশোনা করেছি। সো আমরা প্রেডিকশন করতাম, অ্যাকচুয়ালি ফিগারের সঙ্গে আবার পরে দেখলাম ডিফারেন্স হয়ে যেত। সো এই যে সে কথা এখানে আবার চলে আসছে যে as actual results emerge, managers are likely to discover that they have achieved better or worse results than those predicted originally. There are several ways of dealing with this variability of outcomes. In this session, we will consider several different possible outcomes that may arise. It is common in practice to consider three possible outcomes: the most likely outcome, the pessimistic worst possible outcome, and the optimistic best possible outcome. Analysts may consider more than these three possibilities, but more information will become more complicated and cumbersome to analyze and understand. তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমি পুরোটাই পড়লাম এই জন্য যে সো দ্যাট আমরা চ্যাপ্টার ওভারভিউ সম্বন্ধে যদি আমরা প্রথমেই ভূমিকাটা যদি ভালো মতো, যে কোনো চ্যাপ্টারে যদি আমরা ভূমিকাটা ভালো মতো মাথায় ঢুকাই ফেলি, তাহলে চ্যাপ্টারটা পড়তে খুব ইন্টারেস্ট লাগে এবং চ্যাপ্টার সম্বন্ধে জানতে খুব আগ্রহ সৃষ্টি হয়ে যায়। সো আপনারা ইন ফিউচার যে কোনো সময় চ্যাপ্টার পড়ার আগে চ্যাপ্টারের ভূমিকাটা ভালোভাবে সবসময় মাথায় ঢুকে রাখবেন, সো দ্যাট চ্যাপ্টারটা আপনি গো থ্রু করতে গিয়ে অনেক ইন্টারেস্টিং লাগবে আপনার কাছে। আচ্ছা, আর একটা লাস্ট প্যারাটা করি। Examination questions will generally provide all the different possible outcomes that may arise, together with the associated chance or probability of the outcome
occurring. It is our task to analyze the information given, recommend an appropriate strategy for the management to follow, and finally we highlight the potential risk involved in the various choices. So it is a মোটামুটি topic overview এই চ্যাপ্টারের। এবার আমরা risk and uncertainty সম্বন্ধে একটু ডিফারেন্সটা বুঝি। What is risk এবং what is uncertainty? The difference between risk and uncertainty. Investment proposal appraisals faces the following problems. All decisions are based on forecasts. All forecasts are subject to uncertainty. আমরা যে কোনো সিদ্ধান্ত নিই ফোরকাস্টের উপর নির্ভর করি, আর সমস্ত ফোরকাস্টগুলো কিন্তু একটা আনসার্টেনিটির মধ্যে থাকে। All forecasts are subject to uncertainty. This uncertainty needs to be reflected in the financial evaluation. The decision maker must distinguish between risk and uncertainty. Risk হচ্ছে কি quantifiable আর uncertainty হচ্ছে unquantifiable. Risk and unquantifiable possible outcomes have associated probabilities, thus allowing the use of mathematical techniques. Risk এর মধ্যে কিছু আমরা পসিবল প্রবাবিলিটি থাকে, হইতেও পারে নাও হইতে পারে, হইলে কত পার্সেন্ট হবে, না হলে কত পার্সেন্ট হবে না, এই ধরনের কিছু রিস্কের মধ্যে আমরা কিছু প্রবাবিলিটিস দিতে পারি। আর আনসার্টেনিটিটা ইট ইজ আনকোয়ান্টিফাইবল, এটা কোয়ান্টিফাই করা যাচ্ছে না। আউটকামস ক্যানট বি ম্যাথমেটিক্যালি মডেলড। ইলাস্ট্রেশন একটা দেওয়া আছে, ইলাস্ট্রেশন অফ রিস্ক এন্ড আনসার্টেনিটি। কোশ্চেনে আমাদের পরীক্ষাতেও রিস্ক এবং আনসার্টেনিটি ডিফারেন্স কি এরকম ছোটখাটো কোশ্চেন 2-3 মার্কস 4 মার্কস 5 পয়েন্ট চলে আসতে পারে। সো আমরা সবগুলো বিষয়গুলো মাথায় রাখবো, সো দ্যাট আমরা যে কোনো প্রশ্নের জন্য প্রিপেয়ার থাকবো। রিস্ক, there are a number of possible outcomes and the probability of each outcomes is known. রিস্কের মধ্যে কি হয় যে নাম্বার অফ পসিবল আউটকামস থাকে এবং কতটুকু প্রবাবিলিটি আছে ওটা হওয়ার সেটা সম্বন্ধে আমরা আগে থেকে একটা ধারণা করতে পারি। ফর এক্সাম্পল, based on past experience of digging for oil in a particular area, an oil company may estimate that they have a 60% chance of finding oil and a 40% chance of not finding oil. এটা হচ্ছে একটা রিস্কের একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে কত রিস্ক ফ্যাক্টর? 40% রিস্ক আছে যে আমি পাবো না, 50% 60% চান্স আছে যে আমার পাবো। কিসের বেসিসে? অন দ্য বেসিস অফ পাস্ট এক্সপেরিয়েন্স। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ risk. Uncertainty, there are a number of possible outcomes, but the probability of each outcome is not known. তাহলে আমরা এখানে আনসার্টেনিটির মধ্যে আমরা কিন্তু কোয়ান্টিফাই করতে পারছি না, আনকোয়ান্টিফাইবল। There are number of possibility of outcome, but the probability of each outcome is not known বা is unknown. তার মানে it's not quantifiable. রিস্কের ক্ষেত্রে quantifiable, এই হচ্ছে কি ডিফারেন্স। For example, the same oil company may dig for oil in a previously unexplored area. হয় না, অয়েল কোম্পানিগুলো বিভিন্ন জায়গা থেকে ওরা এক্সপ্লোরেশনের মধ্যে চলে যায়, অয়েল পেতে পারে না পেতে পারে, কিন্তু একটা ওরা একটা জিওগ্রাফিক্যাল একটা জিওটেকনিক্যাল একটা রিপোর্ট নিয়ে যায়, তারপরেও অনেক সময় কিন্তু অয়েল পায় না। তো সেটা হচ্ছে the same oil company may dig for oil in a previously unexplored area. The company knows that it is possible for them to either find or not find oil, but it does not know the probabilities of each of these outcomes. One possible approach to dealing with risk is to deploy sophisticated modeling techniques in an attempt to improve the reliability of business forecasts. The use of trend analysis encountered earlier in this text, আগের চ্যাপ্টারে যেটা পড়ছি আমরা, trend analysis, use of trend analysis is one possibility. The key points is to develop a mathematical model to predict how future costs will behave, having regard to labor becoming more adept at task, and hence unit resource requirements falling the more times they are repeated. এই হলো মোটামুটি রিস্ক এবং আনসার্টেনিটি সম্বন্ধে একটা ধারণা। তাহলে আবার আমরা প্রবাবিলিটি সম্বন্ধে জানলাম যে রিস্কের মধ্যে আমরা প্রবাবিলিটি বিষয়টা আনতে পারি, কি আনতে পারি দেখবো এখন। An expected value summarizes all the যেখানে হেডিংটা হচ্ছে probabilities and expected values, এখানে একটা কথা হচ্ছে expected values, probabilities and expected values। তাহলে কি হবে এটা? An expected value summarizes all the different possible outcomes
by calculating a single weighted average. It is the long run average mean. এই যে যতগুলো এক্সপেক্টেড ভ্যালু আসবে সেটাকে আমরা একটা সিঙ্গেল ওয়েটেড এভারেজ ভ্যালুতে নিয়ে আসবো। এই হচ্ছে কি প্রবাবিলিটি এখানে এক্সপেক্টেড ভ্যালু আনা। The expected value is not the most likely result. It may not even be a possible result, but instead it finds the average outcome if the same event was to take place thousands of times. So আমাদের অনেকগুলো মানে প্রবাবিলিটি থাকে কোন একটা কাজ করার সময় বা কত হবে না হবে, অনেকগুলা মানে আমরা ভ্যালু করতে পারি যে এটা 1000 হলে হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে, 1500 হতে পারে, এই ধরনের আউটকাম হতে পারে। আবার সেটাকে আমরা আবার এভারেজ করে প্রবাবিলিটি দিয়ে আমরা আউটকাম করে আর প্রবাবিলিটি দিয়ে আমরা ওইটাকে গুণ করে 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 প্রত্যেকটাকে আবার যোগ করে এভারেজ করে নিয়ে একটা করতে পারি। সেটাকে বলে আমরা লাস্ট একটা ফাইনাল রেজাল্ট আনলাম, সো দ্যাট আমাদের একটা একটা ভ্যালুতে আমরা আসতে পারি। তো একটা ফর্মুলাটা করলে কি হবে, এক্সপেক্টেড ভ্যালু সমান সমান সামেশন অফ px মানে probability into x মানে হচ্ছে future outcome। এটা লাগছে where x represents the future outcome and pre represents the probability of the outcome। very easy, আমার যে বিভিন্ন এক্সপেক্টেড ভ্যালু আমরা করতেছি সেটাকে আমরা probability গুণ করে একটা এভারেজ করে নিয়ে আসা। যেটা একটা ইলাস্ট্রেশনের মধ্যে পড়ি, very easy illustration। কি বলতেছে, an organization is considering launching a new product. It will আচ্ছা আপনারা আসেন তো না আমার সঙ্গে? হ্যালো, হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, জি স্যার আছে। হ্যাঁ থ্যাংক ইউ। An organization is considering launching a new product. It will do so if the expected value of the total revenue is in excess of $1000. কি বলতেছে, একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে একটা কোম্পানি, it will do so if the expected value of the total revenue in excess of $1000 is in excess of $1000. It is decided to set the selling price at $10. After some investigation, a number of probabilities for different levels of sales revenue are predicted. These are shown in the following table. একটা ইনভেস্টিগেশন করছে এবং সেলস ইউনিট কি হইতে পারে সেটা একটা ইনভেস্টিগেশন করছে এবং রেভিনিউ বের করছে। তাহলে 10 টাকা প্রাইস সেট করছে, সে কিন্তু $1000 উপরে বিক্রি করতে চায়। যদি তার রেভিনিউ $1000 হবে তাহলে বিক্রি করতে চায়। এখন সে একটা ইনভেস্টিং করে দেখছে যে তার ইউনিট সোল্ড হতে পারে 80 অথবা 100 অথবা 20। তো 80 হলে তার রেভিনিউ হবে 800, কারণ 10 টাকা করে দাম। 100 হলে 1000, 120 হলে 1200। 800 হলে 800 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.15, 1000 এর প্রবাবিলিটি 0.5, 1200 এর প্রবাবিলিটি 0.35। এটাকে আমরা আবার পে অফ করছি। পে অফ করে 800 ইন্টু 0.15 তার মানে 120, 1000 ইন্টু 0.5 মানে 500, 1200 ইন্টু 0.35 মানে 420, যোগ করে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করছি 1040। একদম সহজ। সো রেভিনিউ আমাদের ইউনিট সোল কত প্রেডিকশন করলাম, কত রেভিনিউ হবে, প্রবাবিলিটি গুণ করলাম, তখন সবগুলো তাহলে এখানে একটা এই ইভিটা একটা এভারেজ মেথডে চলে আসলো, একটা মিন এভারেজে চলে আসলো। The expected sales revenue at a selling price of $10 unit is 1040 dollar 1040। That is ওই একই কথা, 800 into 0.15 plus 1000 into 0.5 plus 1200 into 0.35। In preparing forecast and making decisions, management may proceed on the assumption that it can expect sales revenue of 1040 if it sets the selling price of $10 per unit. The actual outcome of adopting this selling price may be sales revenue that is higher or lower than 1040, and 1040 is not even the most likely outcome. The most likely outcome is $1000 since this has the highest probability. এই যে এখানে 1000 ছিল $1000 এবং probability ছিল 0.5, সবচেয়ে হাইয়েস্ট probability ছিল $1000 এর। Not even the না 1040 যে আপনার এভারেজে সবচেয়ে হবে। পে অফটা স্যার একটু বলেন তো স্যার, বলেন স্যার। পে অফটা হচ্ছে কি আপনার এই যে আমরা $1000 আমরা $10 প্রাইস ইউনিট ঠিক করছি। এখন আমরা একটা মার্কেট ইনভেস্টিগেশনে দেখলাম যে আমি আমার মানে সেলসটা কি হতে পারে। তো সেলসটা আমার যদি 80 ইউনিট হয় তাহলে আমার
হচ্ছে কি 800 ইউনিট 800 টাকা হচ্ছে কি আমার রেভিনিউ রেভিনিউ, হবে। আর 100 ইউনিট যদি হয় তাহলে 1000, 120 হলে 1200 ইউনিট, 1200 টাকা। তো 880 ইউনিট বিক্রি করার প্রবাবিলিটি হচ্ছে কি 0.15, 0.15 প্রবাবিলিটি। হ্যাঁ, আর 100 ইউনিট বিক্রি করার প্রবাবিলিটি হচ্ছে কি 0.5, 120 ইউনিট বিক্রি করার প্রবাবিলিটি হচ্ছে 0.35। এখন আমরা রেভিনিউকে আমরা প্রবাবিলিটি গুণ করলে আমার দেখেন এটাকে 1 করছি আমরা, সবগুলো প্রবাবিলিটি যোগ করলে কিন্তু 1 অবশ্যই হবে। 0.15 যোগ 0.5 যোগ 0.35 is equal to 1। এটা কিন্তু প্রবাবিলিটি অলওয়েজ 1 ফুল হোল ডিজিটের মধ্যে আসবে। এটা প্রবাবিলিটিকে ধর্ম। সো আমরা কি করছি তখন, $800 হওয়ার প্রবাবিলিটি ছিল 0.15 দিয়ে গুণ করলে, মানে 15% রাখি, ধরেন 15% সম্ভাবনা আছে $800 হবে। তো তাহলে 120 টাকা, 1000কে 50% হতে পারে, তাহলে 500 টাকা। এভাবে করে আমরা প্রবাবিলিটিকে আবার প্রবাবিলিটি দিয়ে আমার প্রত্যেকটা ইউনিটকে যে পসিবল ইউনিটগুলোকে আমরা মানে আবার এভারেজ করছি, একটা এভারেজ করে আমাদের 1000 ইউনিট এভাবে চলে আসছে। ক্লিয়ার? তো তাহলে the actual outcome of adopting this sales at the problem, adopting this selling price may be sales revenue that is higher or lower than 1040, and 1040 is not even the most likely outcome. The most likely outcome is $1000, since this has the highest probability. যে $1000 highest probability হচ্ছে 0.5, এটাই হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু তারপরেও আমাদের এভারেজ করছি আমরা যে এটা 1040। Histogram. Probability data may be presented diagrammatically in the স্যার form এই যে এখানে স্যার এই যে বলতেছে মোস্ট লাইকলি আউটকাম, স্যার এখানে আমরা আগে দেখলাম যে যেটার হাইয়েস্ট প্রবাবিলিটি সেটাতে তো দেখাচ্ছে যে অপটিমিস্টিক বা বেস্ট পসিবল আউটকাম। তাহলে 1000কে কেন মোস্ট লাইকলি আউটকাম বলতেছে, হয় নট অপটিমিস্টিক বা বেস্ট পসিবল আউটকাম? আচ্ছা, এখানে হচ্ছে সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, সেন্স অফ আপনার মানে অ্যাডাপ্টেশনের একটা বিষয় আছে, যেটা আমরা পরবর্তীতে পড়বো। আমাদের ডিসিশন মেকাররা কিন্তু অনেক সময় অনেক ধরনের লেভেলে থাকে, কেউ খুব অ্যাভার্স লেভেলে থাকে, কেউ অপটিমিস্টিক থাকে, কেউ একটু নেগেটিভ থাকে। হ্যাঁ, তো ওগুলো নিয়ে আলোচনা একটু পরে আসবে, তখন ওগুলো আপনার এই কোয়েশ্চেনগুলো আশা করি আপনি যখন সলভ অ্যান্সারগুলো পেয়ে যাবেন। তো আমাদের এখানে এটা একটা সিস্টেম যে আমি আমার যে আনসার্টেনিটি রিস্ককে আমি যে অ্যানালাইসিস করার যে কোনো টেকনিক, আমরা প্রবাবিলিটি একটা টেকনিক, সেটার মাধ্যমে আমরা চাইবো যে আমাদের রিস্ক এবং রিস্ক ফ্যাক্টরটাকে, আনসার্টেনিটি ফ্যাক্টরকে যতটুকু পারা যায় মিনিমাইজ করা। সেজন্য আমরা একটা ধারণা করার জন্য এই টেকনিকে করে আমরা একটা হিসাব করলাম, তাতে আমাদের প্লাস মাইনাস হতে পারে। আমি যদি বেশি রিস্ক টেকার হই তাহলে হয়তো আমি আরো নিতে পারি, আরো সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত নিতে পারি। আর যদি আমি কম রিস্ক টেকার হই, অ্যাভারেজ রিস্ক টেকার হই, তাহলে তো আমার হয়তো আমি একটু কন্ট্রোলে চলে যেতে পারি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ভ্যালু বের করে আমরা সিদ্ধান্ত নিতে যেন সুবিধা হয়, সেটার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং মধ্যে আসতে পারি। ওই জন্য আমাদের এই এক্সারসাইজগুলো করা। সো আসেন তাহলে হিস্টোগ্রামস। Probability data may be presented diagrammatically. আমরা ডায়াগ্রামের মাধ্যমে probability ডাটাগুলো দেখতে পারি in the form of a histogram. এটাকে বলা, এই ফর্মটাকে বলা হয় হিস্টোগ্রাম। ডায়াগ্রামের মাধ্যমে যখন probability ডাটাকে আমরা উপস্থাপন করি, ওটাকে বলা হয় হিস্টোগ্রাম। The information given in the illustration immediately above might be present as follows. এই যে আমাদের আছে উদাহরণটা আছে, সেটাকে হিস্টোগ্রাম মধ্যে দিলে কিভাবে দিব? এই যে 0, এখানে হচ্ছে ইউনিট সোল্ড, x axis এ y axis এ প্রবাবিলিটি। তো এখানে 80, 100, হ্যাঁ 0, 80, 90, 100, 101, 120, আর প্রবাবিলিটি দিয়ে দিচ্ছে 1.1 আর 0.2 অর্থাৎ হচ্ছে 0.5, 0.15, এই যে 0.15, 0.5, 0.35, 0.5 এই লেভেলে, আর 0.35 হচ্ছে 120। জাস্ট ডায়াগ্রামেটিক্যালি যেটা প্রেজেন্ট করা হয় সেটাকে বলা হয় হিস্টোগ্রাম। দিস ইজ কল্ড হিস্টোগ্রাম। The single figure of the expected value of revenue can hide a wide range of possible actual values. Example 1. এটা আপনারা একটু হিসাব করে বলেন তো আমাকে, আপনারা পারবেন এটা। A company has identified 4 possible outcomes from a new marketing strategy as follows.
একটা নতুন মার্কেট থেকে একটা আইডেন্টিফাই করছে এইরকম আউটকাম এ বি সি ডি 4টা অপশন দিচ্ছে প্রফিট 1 লক্ষ প্রবাবিলিটি 1.1 70,000 প্রবাবিলিটি 0.4 50,000 0.3 minus 20,000 টাকা 0.20 এখন বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড আউটকাম অফ দিস স্ট্র্যাটেজি এক্সপেক্টেড ভ্যালু বের করেন দেখেন 0.1 যোগ 0.4 যোগ 0.3 যোগ 0.2 তাহলে সবগুলো যোগ করলে কিন্তু 1 পুরো হয় প্রবাবিলিটি 1 পূর্ণ হচ্ছে তাহলে আপনারা এখান থেকে এক্সপেক্টেড ভ্যালুটা বের করেন কত টাকা হবে পারবেন তো না ইনশাআল্লাহ জি স্যার পারবো হ্যাঁ করেন তো একটু তাড়াতাড়ি সবাই করেন জাস্ট প্র্যাকটিসটা হয়ে যাক আমাদের এখনই পড়তে আমাদের প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারগুলোতে আমাদের বেশি কিছু জানার নাই জাস্ট আমাদের নলেজ আর্ন করাটা ছাড়া কিছু নেই জি 49,000 ফ্যান্টাস্টিক একটু ডিসক্রাইব করে দেন সবাই শুনুক আমিও শুনি স্যার এখানে আউটকাম এতে প্রফিট আছে 1 লাখ মাল্টিপ্লাই প্রবাবিলিটি 0.1 প্লাস আউটকাম বি তে 70,000 মাল্টিপ্লাই 0.4 প্লাস আউটকাম সি তে 40,000 মাল্টিপ্লাই বাই 0.3 মাইনাস আউটকাম ডি মাইনাস 20,000 মাল্টিপ্লাই বাই 0.20 ইকুয়াল টু আমার এক্সপেক্টেড ভ্যালু 49,000 ফাইন কারো নিশ্চয়ই কোনো কনফিউশন থাকার কথা না আছে থাকলেও বলেন আলোচনা করতে পারি এখনো সময় আছে আমাদের very easy furthermore not all decision makers will have the same attitude towards risk প্রত্যেক ডিসিশন মেকারের অ্যাটিটিউডটা সেম নাও হতে পারে হয় না কখনো আসলে নাও হতে পারে অবশ্যই হয় না there are three main types of decision maker একটা হচ্ছে রিস্ক নিউট্রাল একটু আগে আমরা আলোচনা করছিলাম সেটাতে এসে গেছিল আলোচনাটা রিস্ক নিউট্রাল এক ধরনের গ্রুপ আরেকটা গ্রুপ হচ্ছে রিস্ক সিকার্স আরেকটা হচ্ছে রিস্ক অ্যাভার্স রিস্ক নিউট্রাল কি করে ডিসিশন মেকার্স কনসিডার অল পসিবল আউটকামস এন্ড will select the strategy that maximizes the expected value or benefit ওই স্ট্র্যাটেজি নিবে যেটা একদম সবচেয়ে বেশি ভ্যালু এক্সপেক্টেড ভ্যালু দিবে আর বেনিফিট সেই রিস্ক টেকারটা ওটা নিয়ে ফেলবে বেশি রিস্ক নিয়ে ফেলবে সে এবার সে নিউট্রাল সে ডিসিশন মেকার কি করবে অল পসিবল গুলো নিবে পসিবল সব নিয়ে স্ট্র্যাটেজি নিবে যে ম্যাক্সিমাম যেটা করবে সেটা নিবে রিস্ক নিউট্রাল করলো রিস্ক সিকার্স আর লাইকলি টু সিলেক্ট দ্য স্ট্র্যাটেজি with the best possible outcomes regardless of the likelihood that they will occur হইতে পারে না হয়তো সেটা চিন্তা করবে না select the strategy with the best possible outcomes they will apply the maximax criteria covered later এটা কিন্তু ম্যাক্সিমাস ক্রাইটেরিয়া সম্বন্ধে আমাদের এই চ্যাপ্টারের সেখান থেকে একটা কিছু আছে তখন আপনারা এই বিষয়ে আরো বিশদ আলোচনা করব আমরা আর হচ্ছে রিস্ক অ্যাভার্স ডিসিশন মেকারস ট্রাই টু অ্যাভয়েড রিস্ক তারা রিস্ক অ্যাভয়েড করে they would rather select a lower but certain outcome than risk going for a for a higher payoff which is less certain to occur they will apply to maximum criteria or the minimax regret approach both covered data এখন দেখেন maximax criteria maximum criteria আর minimax regret approach criteria এই তিনটা জিনিস নিয়ে আমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে আরেকটা পড়াশোনা আছে যখন আমরা আলোচনা করলে এই যে রিস্ক নিউট্রাল রিস্ক সিকার্স রিস্ক অ্যাভার্স সম্বন্ধে জানতে পারবো এবারে যে কোশ্চেনটা আসছিল আপনাদের পরীক্ষাতে লাস্ট সেশনের যে পরীক্ষাটা হলো কিছুদিন আগে সেখানে কিন্তু এই ধরনের কিছু কথাবার্তা আমি দেখছিলাম রিস্ক অ্যাভার্স নিয়ে না রিস্ক সিকার নিয়ে কি কি একটা প্রশ্ন আসছিল ওটা সো ওগুলো নিয়ে আমরা আলোচনা করব এবার হচ্ছে কি আপনার ইলাস্ট্রেশন 2 হ্যাঁ এটা হচ্ছে কি আপনার এটাও একটা মানে জাস্ট সিচুয়েশনের একটা মানে আপনাকে উদাহরণ দেওয়া বলতেছে ফর ইনস্ট্যান্স after investigation in the previous illustration the predicted revenues might have been different ওই যে আমাদের যেটা আরেকটা ইলাস্ট্রেশন পড়ছি আমরা ইউনিট 800 100 120 এটা তো পড়ছিলাম রেভিনিউ দেওয়া ছিল আমরা অঙ্ক করছি বলতেছে এখন সেটা এখন যদি বলতে in the for instance for after investigation in the previous illustration the predicted revenues might have been different they might have been as follows হয়তো বা অন্য একটা ডিফারেন্ট হলো কি বলতে ইউনিট সোল 40 100 130 রেভিনিউ 400 1370 প্রবাবিলিটি 1.5 0.5 0.15 0.5 0.35 মানে 400 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে 40 ইউনিট সোল্ডের
probability হচ্ছে 0.15 100 ইউনিট সোল্ড এর 0.5 137 ইয়ার সেলস এর 0.35 probability তাহলে পে অফটা বের করে ফেলছে কেমনে এই টাকাতে আসছে 440 গুণ 10 মানে 400 টাকাকে 0.15 দিয়ে গুণ করলে 60 টাকা 1100 কে 10 দিয়ে গুণ করছে 1000 টাকা পাইছে 0.5 দিয়ে গুণ করছে 500 টাকা ওই আমরা যেভাবে আমরা ইভি টা শিখলাম এক্সপেক্টেড ভ্যালু সেভাবেই এটাও এক্সপেক্টেড ভ্যালু বের করছে এটাও 1039 টাকা 50 পয়সা হয়েছে আগেরটা ছিল কত 1040 টাকা এটা হচ্ছে 1039 টাকা 50 পয়সা বলতেছে এখন both situation give rise to the same expected sales revenue of 1,440 to the nearest dollar. But the two situations are not the same. The second involves a wider dispersal of possible outcomes. এই যে দেখেন possible outcomes টার 40 100 অনেক ডিফারেন্স কিন্তু 400 1000 1370 এগুলো একটু নিয়ার এগুলো ছিল আগেরটা ছিল কেমন 80 100 120 800 1000 1200 এগুলো একটু কাছাকাছি ছিল এটা হচ্ছে না wider dispersal of possible outcomes 40 আবার 160 ডিফারেন্স আবার 40 ডিফারেন্স প্রায় 37 ডিফারেন্স সেটা বলতেছে আর প্রবাবিলিটি বলতেছে কিন্তু রেজাল্ট কিন্তু ইভি সেম আসছে ইভিটা দুইটা ক্ষেত্রে সেম আসছে তো বলতেছে both situations rise to the same expected sales revenue of 1040 to the nearest dollar but the two situations are not the same. The second involves a wider dispersal of possible outcomes. Hence, it involves higher risk. If the decision makers are risk averse, mane eita kom risk nite chai. If the decision maker are risk averse, they will judge the range of possible outcomes described in the second situation to be worse than the first. If the decision maker are risk seekers, they may prefer the second situation because of the higher outcome in the past possible situation. However, in the case the dire downside $400, if $400 যদি হয় একেবারে অবস্থা খারাপ may put them off. Whatever the case, it can be seen that the evaluation of the options solely on the basis of their expected value may not always be appropriate. Just example dilo just for our understanding. এরপর একটা দেখেন আন্ডারস্ট্যান্ডিং এর আসছে ইউটিলিটি থিওরি আপনারা ইকোনমিক্স এর মধ্যে ইউটিলিটি থিওরি পড়ছেন না অনেকটা সেম utility theory was utility is another important aspect of risk and uncertainty. The basis of the theory is that the individual's attitude to certain risk profiles will depend on the amount of money involved. For example, most people would accept a bet on the loss of a coin. আমরা কয়েন দিয়ে বেট খেলি না টস করি না টস করে বেটিং এ যাই যায় ওটা বলতেছে most people would accept a bet on the toss of a coin if the outcome were that they would win $6 if it came down heads and if it came down tails they would pay 4 টাকা যদি জিতে যায় টসের মধ্যে $6 পাবে আর যদি সে হেরে যায় তাহলে $4 দিবে the average person would be happy to play secure in the knowledge that they would win if the game were repeated over a long enough period. If not, it would still be a good bet. But if the stakes were raised so that the win was $6,000 on a single toss coming down heads and a loss of $4,000 if it came down tails, the average person might think twice and reject the bet as being too risky. তাহলে কি বলতেছে এটা আসলে বলতেছে মানে মানুষের যে অ্যাটিটিউড আছে চিন্তা করার যে অ্যাটিটিউড নেওয়ার অ্যাকসেপ্ট করার বিষয়গুলো সেই কথাটা চলে আসে ইউটিলিটি থিওরি অ্যাটাচেস ওয়েস to the sums of money involved. These are tailor-made to the individual's individuals কি লেখছে শব্দটা বুঝতে পারছি না অ্যাটিটিউড হ্যাঁ tailor-made to the individual's attitude towards winning and losing certain sum of money. Therefore, considering a proposed option solely on the basis of its expected value ignores the range of possible outcomes. So, এগুলো বিভিন্ন অ্যাসপেক্ট আমাদেরকে ওরা ধারণা দিচ্ছে আমরা ডিসিশন নেওয়ার সময় রিস্ক এবং আনসার্টেনিটি যেগুলো থাকবে সেখানে আমরা কিভাবে এটা ফলো আপ করতে পারবো এখন ফার্দার এক্সপেক্ট অফ ভ্যালু এক্সাম্পলস আরো কিছু এক্সপেক্টেড ভ্যালু এক্সাম্পলস কথা এখানে বলতেছে সিচুয়েশন 1
একটা সিচুয়েশন দেখাচ্ছে এখানে a company buys in sub assemblies in order to manufacture a product দেখেন এই যে সিচুয়েশনগুলো আমাদেরকে এখানে আলোচনা করতেছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু করো নাই আমরা আলোচনা করতেছি আমাদের কিন্তু এই সিচুয়েশনগুলো পড়ে আমাদের নিজেদের যে ডিসিশন মেকিং ক্ষমতাগুলোকে কিভাবে আমরা কাজে লাগাবো এবং রিপোর্টিং করার সময় যদি আমাদের প্রশ্নের মধ্যে যখন অঙ্ক থাকবে কেস অ্যানালিসিস থাকবে ডিসিশন দিতে বলবে আপনারা সঠিকভাবে যেন ডিসিশন দিতে পারেন এইগুলো ওভারভিউগুলো মাথায় রেখে হ্যাঁ তখন আপনারা দেখবেন যে ডিসিশন মেকিং ক্ষমতাটা অনেক বৃদ্ধি হবে সেই জন্য আলোচনাগুলো হচ্ছে জাস্ট আলোচনার মধ্যে আলোচনা করে যাব so that we can enrich our volume of capacity in our brain. A company buys in sub-assemblies in order to manufacture a product. It is reviewing its policy of putting each sub-assembly through a detailed inspection process on delivery and is considering not inspecting at all. কি বলতেছে? It is review করতেছে its policy of putting each sub-assembly through a detailed inspection process. সে sub-assembly কিনে একটা ম্যানুফ্যাকচার থেকে কিনে এবং সে রিভিউ করতেছে যে তার যে পলিসি ছিল putting each sub-assembly through a detailed inspection প্রত্যেকটা sub-assembly detailed inspection করতে আগে on delivery তে and now করছে is considering not inspecting at all এখন সে কনসিডার করছে একদম কোনো ইন্সপেকশনই করবে না experience has shown that the quality of the sub-assembly is of acceptable standard 90% of the time 90% ক্ষেত্রেই কিন্তু স্ট্যান্ডার্ড ঠিক থাকে ওদের এক্সপেরিয়েন্স বলতেছে it cost $10 to inspect a sub-assembly and another $10 to put right any defect found at the stage. If the sub-assembly is not inspected and is then found to be faulty at the finished goods stage, the cost of reworks is $40. এখন বলতেছে advise the company whether or not they should change their policy. ওই যে তারা যে পলিসি চেঞ্জ করার জন্য যাচ্ছিল for not inspecting at all সেটা কি তারা যাবে কি না যাবে এটা অ্যাডভাইস করতে বলছে আপনাদেরকে তো 4 outcomes are possible একটা হচ্ছে কি inspect and find no problems cost $10 এখানে বলা আছে আপনি ইন্সপেক্ট করলেন কোনো প্রবলেম পেলেন না it costs $10 to inspect a sub-assembly and another $10 to put right any defect found তাহলে ইন্সপেক্ট করলেন কোনো প্রবলেম পেলেন না তাহলে কস্ট $10 ইন্সপেক্ট করলেন এবং প্রবলেম পাইলেন ইন্সপেক্ট and find problems cost $20 do not inspect and no problem exists no cost do not inspect and problems do exist $40 cost এই যে if the sub-assembly is not inspected and is then found to be faulty at the finished goods stage the cost of rework is $40 so do not inspect and problems do exist cost $40 এখন বলতেছে if sub-assemblies achieve and second point আর একটু বলুন স্যার second point inspect and find problems যদি ইন্সপেক্ট করে এবং প্রবলেম পায় তাহলে $20 $20 কেমনে জি স্যার $10 হচ্ছে ইন্সপেকশনের কস্ট আর $10 থেকে ওটাকে ঠিক করার কস্ট ডিফেক্ট ফাউন্ড করলে $20 সেটা নেই if sub-assemblies achieve the required standard 90% of the time then there is a 10% chance that they will be faulty the expected value of the cost of each policy is as follows inspect করলে 0.9 into $10 90% chance তো ওইজন্য 0.9 into $10 plus 10% chance probability মানে 0.1 into $20 তাহলে এইটা যোগ করলে আমার ইন্সপেক্ট করলে আমার হচ্ছে গিয়া $11 টাকা কস্ট আর ডু নট ইন্সপেক্ট করলে 0.9 into 0 কোনো খরচ নাই ইন্সপেক্টে কোনো খরচ নাই প্লাস 0.1 মানে 10% আমার হয়তো আমার ভুল হতে পারে সেখানে আবার $40 করে লাভে তাহলে আমার $4 তাহলে কোনটা ভালো এখন taken over a long enough period of time a policy of not carrying out an inspection would lead to a saving in cost of $7 per assembly এই $11 থেকে $4 বাদ দিলে আবার $7 কিন্তু আমি সেভ করতে পারি যদি আমি ডিসিশনটা নিই on a purely quantitative analysis therefore this is the correct policy to adopt however in the real world such a high level of failures is incompatible
with a requirement for a quality product and the concept of continuous improvement. আমরা যে টিকিউম করছি এবং আমাদের মানে নো ফল্টি করছি না আমরা আগের চ্যাপ্টারগুলোতে, সেটার সঙ্গে কিন্তু এটা ইনকম্প্যাটিবল। কোয়ালিটি প্রোডাক্ট হইতে হবে আমাদের, সেটাই আমাদের হওয়া উচিত টিকিউমের বেসিসে। It would be more useful to ask the supplier some basic questions regarding his quality management in order to bring about a fundamental shift towards outcome 3. Outcome 3 টা হচ্ছে do not inspect and no problem exists, তাহলে no cost। তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের কি হবে, আরো যখন আমরা মানে ওয়াইডার কেসে যখন আমরা ডিল করব, সেক্ষেত্রে আমরা কি কাজ করব, it would be more useful to ask the supplier some basic questions regarding his quality management in order to bring about a fundamental shift towards outcome 3, rather than simply implementing a policy on the basis of such an uncritical analysis of the situation. মানে তাহলে এই ডিসিশনটা, এই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের এখানে লাস্ট প্যারাগুলোতে, যে আমার $60 সেভ হতে পারে, অথবা আমি যদি লার্জ ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমি সেদিকেও যাব না, আমি বরং আমার সাপ্লায়ারকে আমি ইনফ্লুয়েন্স করবো যে তার জন্য কোয়ালিটিটা বেস্ট হয় এবং কোনো ফল্টি না থাকে, তাতে তো কোনো খরচ নেই আর। তাহলে নাম্বার 3 অপশনটা ডু নট ইন্সপেক্ট এন্ড নো প্রবলেম এক্সিস্ট, কোনো প্রবলেম নাই, ইন্সপেকশন করার দরকার নেই, কোনো প্রবলেম হবে না, একদম 100% কারেক্ট। টিকিউম এর একটা সিচুয়েশন গেল। একটা সিচুয়েশন 2, an individual is considering backing the production of a new musical in the West End. It would cost $100,000 to stage for the first month. If it is well received by the critics, it will be kept open at the end of the first month for a further 6 months, during which time further net income of $350,000 would be earned. If the critics dislike it, it will close at the end of the first month. There is 50-50 chance of a favorable review. কি বলতেছে, একটা মিউজিক্যাল গ্রুপ, একটা মিউজিক্যাল একটা মানে কোন থিয়েটারের মতো মিউজিক্যাল অনুষ্ঠান হয় না, ওরকম একজন ইনভেস্টর কনসিডার করতেছিল একটা মিউজিক্যাল করবে, ওয়েস্ট এন্ডে করবে, এবং ওটাকে স্টেজ করতে তার $1 লক্ষ লাগবে, এবং যদি এটা টিকিট সব বিক্রি হয় এবং যদি ফেভার হয়, মানুষ যদি পছন্দ করে, তাহলে নেক্সট 6 মান্থ সেটা ওপেন থাকবে এবং $3,50,000 সে আর্ন করতে পারবে। আর যদি তার এটা যদি মানুষ পছন্দ না করে, ক্রিটিক্সটা যদি ডিসলাইক করে, তাহলে কি হবে, সেটা বন্ধ করে দেবে, মানে পুরো $1,00,000 পুরো লস। তাহলে 50-50 চান্স অফ ফেভারেবল রিভিউ, ফেভারেবল রিভিউটা হইতেও পারে, নাও হইতে পারে। এন্ড রিকোয়ার বলছে যে শুড দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্ট ইন দ্য মিউজিক্যাল, সে কি আসলে ইনভেস্ট করা উচিত? তারা চিন্তা করছে দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ ব্যাকিং দ্য মিউজিক্যাল ইজ 0.5, মানে প্রবাবিলিটি 0.5 ইন্টু $250,000 মাইনাস 0.5 ইন্টু $1,000 সমান $75,000। এটা একটা এক্সপেক্টেড ভ্যালু করলো। As this provides a possible return, it would be accepted on the basis of expected values as the alternative yields 0. However, the expected value can be misleading here, as it is a one-off situation and the expected profit of $75,000 is not a feasible outcome. The only feasible outcomes of this project are a profit of $250,000 or a loss of $100,000. সে $15,000 লাভ করে কামাই করতে লাভ হবে না তার, কারণ তার তো খরচ তো $1,00,000, so it's not feasible. However, while almost everybody would welcome a profit of $250,000, not many individuals could afford to sustain a loss of $100,000, and they would place a high utility on such a loss. Many investors would be risk averse in such a situation because they would not consider that a 50% chance of making $250,000 was worth an equal 50% risk of losing $100,000. কারণ $250,000 আপনার চান্স হচ্ছে কি, ইনকামের চান্স হচ্ছে 50%, এবং সেটা এটার সঙ্গে তো 50% চান্স অফ রিস্ক $1,000 $1,00,000 হারাবার তো চান্স তো ইকুয়াল হতে পারে না। তাই many investors would be risk averse in such a situation because they would not consider that
a 50% chance of making $250,000 was worth an equal 50% risk of losing $100,000. The losing might bankrupt them. On the other hand, if the individual were a multimillionaire, the return of 250% would be very appealing, and the loss of a mere $100,000 would have a low utility attached to it. তার মানে তার যে ক্যাপাসিটি অফ টেকিং রিস্ক এবং তার যে রিস্ক সিকার হবে, অ্যাডভার্স হতে পারে অথবা সে নিউট্রাল হতে পারে, সেই বিষয়গুলো এখানে আবার একটু আলোচনা হলো। এখন দেখেন সেখানে আবার বলতেছে the two exercises have only had a single point outcomes, that is conformity or otherwise, with a preset quality standard and a successful show or a flop. It is obvious that the two outcomes of the first exercise represent the only possible alternatives, and so quantification of the related payoffs along the lines of the example appears reasonable. It is also obvious that the profit of $250,000 predicted for a successful show in the case of the second exercise is far too precise a figure. It would be more realistic to assume a range of possible successful payoffs, which will vary according to the number of seats sold and the price of the seats. If probabilities are attached to each estimate, the expected value of a successful outcome will take account of the range of possible outcomes by weighing each of them by the associated probability. The range of possible outcomes might be as follows. তখন তারা করবে কি, একটা রেঞ্জ অফ পসিবল আউটকামস এর একটা রেঞ্জ করে ফেলবে প্রবাবিলিটি দিয়ে। এই যে প্রবাবিলিটি ভাগ করছে, যেমন $1,000 লস করার প্রবাবিলিটি হচ্ছে গিয়া 50%, মানে 0.5 প্রবাবিলিটি, তাহলে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে গিয়া $50,000। $200,000 এর প্রবাবিলিটি সে ভাগ করছে যে 1.17 বা 17.5%, তাহলে 1.175, তাহলে $35,000 টাকা। $250,000 এর প্রফিটের প্রবাবিলিটি ধরছে 20% বা 0.200, তাহলে প্রবাবিলিটিকে গুণ করে এক্সপেক্টেড ভ্যালু 50,000। $300,000 এর ধরছে 7.5% বা 0.075 করছে 22,500 গুণ করে। তারপর $350,000 এর জন্য করছে 5% ধরছে প্রবাবিলিটি, তো সেখানে তাহলে 5% মানে 0.0500 গুণ করছে 17,500, যোগ কইরা সে 1 প্রবাবিলিটিকে এইভাবে সে ভাগ কইরা 50,000 টাকা, এখানে সে একটা রেঞ্জ অফ পসিবল আউটকামস কে সে একটা নির্ধারণ করছে। The statement of range of possible outcomes মানে এটা আর কি, the statement of range of possible outcomes and their associated probabilities is known as a probability distribution. এই কথাটা আসছে probability, এটা this is called as probability distribution করে দিচ্ছে, যে 3,50,000 টাকা অথবা 1 লাখ টাকা বা 2,50,000 টাকা অথবা 1 লাখ টাকা, এটাকে probability distribution মাধ্যমে করে দিচ্ছে। এটাকে বলা হয় probability distribution. The statement of range of possible outcomes and their associated probabilities is known as probability distribution. Presenting the distribution to management allows two further useful inferences to be drawn. তাহলে আরো এটা যখন আপনারা এই ম্যানেজমেন্টকে যখন এই probability distribution দিবেন, তখন আরো two further useful inferences সৃষ্টি হবে। কি হবে? The most likely successful outcome, that is the successful outcome with the highest probability a profit of 250. Highest probability কোনটা এখানে? 0.175 250 0.2, হ্যাঁ 20%, that is সবচেয়ে the possible the successful, that is the successful outcome with the highest probability is profit of 250 probability সবচেয়ে বেশি highest probability আছে। তাহলে আরেকটা পয়েন্ট কি আসবে ম্যানেজমেন্টের সামনে, সেটা হচ্ছে the probability of an outcome being above or below a particular figure. The particular figure will either be expected value or a figure of consequence, such as zero profit, where a lesser outcome might have dire consequences. যদি আউটকাম যারা বেশি হয় তার একদম মরে যাবে সে। By summing the probabilities for payoffs of $200,000 and $250,000, it can be concluded that there is 37.5% probability that profits will be $100,000. এই যে 250 কে এই দুটোকে যোগ করে 1.175 0.2 কে যোগ করছে, মানে 37.5% probability
it can be concluded that there is 37.5% probability that profits will be $250,000 or less if the musical is successful. By summing those $300,000 and $350,000, it can be determined that the probability of a profit of $300,000 or more in the event of success is only 12.5%. এই যে এক্সপ্রেশনটা করলাম, এই যে 7.5% আর 5 যোগ করতে হলে 12.5%, মানে $3 লাখ উপরে ইনকাম হওয়ার সম্ভাবনা 12.5%, আর $2 লাখ উপরে ইনকাম হওয়ার সম্ভাবনা হচ্ছে গিয়া 37.5%। এভাবে ভাগ করে করে আমরা তখন একটা রিস্ক টেকিং এর কতটুকু ক্যাপাসিটি আমাদের আছে এবং আমরা কতটুকু নিবো না নিবো সেটা একটা নির্ধারণ করার জন্য এই এক্সারসাইজ গুলো আমরা করতে পারি। দিস আর জাস্ট টেকনিক্স। তো এরপর আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ভেরি ইজি। সময় আছে এখন হাতে? স্যার টাইম শেষ হয়ে যাচ্ছে, আর 2 মিনিট হাতে সময় আছে স্যার, মাথায় আর ইয়ে নাই স্যার। হ্যাঁ, না ঠিক আছে, তাহলে আমার মনে হয় তাহলে আজকে এখানে আমরা এটা করতে পারি, ক্লোজ করতে পারি, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আরো দুই একটা আলোচনা আছে, সুতরাং আমি শেষ করতে পারবো না মনে হয়। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা মোটামুটি একটুকুই, হ্যাঁ, নেক্সট ক্লাসে এটা আশা করি ইনশাআল্লাহ, উই হোপ দ্যাট উই উইল ডু দ্যাট। সো স্যার এই আর কি, আর কোনো কোশ্চেন এখানে আছে আপনাদের আলোচনা করতে? এখন 2-3 মিনিট হাতে সময় আছে। স্যার বলছিলাম ওই আপনি যে স্ক্যান কপিগুলো যে পড়ান পিডিএফ ফাইলগুলো, এটা স্যার পাওয়ার উপায় কি স্যার আপনার কাছ থেকে? আমাকে যদি মেসেজ করে দেন আমি আপনাকে ইমেল করে দিতে পারি পার্সোনালি, বাট আমি স্যার আপনার মেইল নাম্বারটা বলেন, মেইলটা বলেন, আমি হচ্ছে মেইল করব স্যার। মেইল যে nomankhan@gmail.com, nomankhan@gmail.com, নোমান হচ্ছে NOUMAN, আমার বানান দেখতে পাচ্ছেন আমার নামে এখানে NOM। স্ক্রিনে কি আমার নাম দেখতে পাচ্ছেন না আপনি? জি স্যার দেখতে পাচ্ছি। ওই নোমানটা লেখেন NOUMAN, নোমান, তারপরে স্যার খান, কে আইছে নামটা বাদ দেন, খান KHAN, খান, নোমান খান, তারপরে স্যার @gmail.com। নোমান সব কিন্তু স্মল লেটারের, কোনো ক্যাপিটাল লেটার নাই। জি স্যার। টেক্সটটা খেয়াল করেন, আমি টেক্সটে চ্যাট বক্সে দিয়ে দিছি, হ্যাঁ, ওখান থেকে কপি করেন। পুরোটা দিছেন সোহেল না? থ্যাংক ইউ। জি স্যার, আমি পুরোটা দিয়ে দিছি স্যার, আপনি দেখেন। আচ্ছা, সবার জন্য বলি, যদি কারো পিডিএফ লাগে আমার কাছে সবগুলো আমার যদিও রিফাত ক্লাসে আমি ওকে দেখি না, আই রিয়েলি মিস হিম। রিফাত আমাদের এত কষ্ট করছে সবার জন্য। রিফাত আমাকে সবগুলা পুরো বইটাই পিডিএফ করে পাঠাইছিল, তো আমার কাছে পিডিএফ গুলো আছে। ইন কেস কারো যদি দরকার হয় আমাকে আপনারা মেসেজ করতে পারেন আমার মোবাইল নম্বরে 0177882222, 0177882222, 0177882222। এই নম্বরে মেসেজ করলে যদি বলেন যে স্যার আমি অমুক বলছি, আমাকে পিডিএফ গুলো পাঠান, তাহলে আমি ডেফিনেটলি আপনাকে ইমেল করে দেবো। পিডিএফ আপনাকে মেসেজের মধ্যে আমাকে ইমেল অ্যাড্রেসটা পাঠাবেন আপনাদের, আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। নুরুজ্জামানকে পাঠিয়েছিলাম, নুরুজ্জামান তো পেয়েছেন না সবগুলো? নুরুজ্জামান নুরুজ্জামান তো অনলাইনে রেখে সবাইকে নিয়ে পালাইছে কোথায় বুঝছি। যাই হোক, তো ওটা অসুবিধা নাই, ইমেলেও পাঠাতে পারেন nomankhan@gmail.com, অথবা আমাকে যদি মোবাইলে মেসেজ করে দেন, নামটা লিখে দেবেন, আমি আর আপনাদের ইমেল অ্যাড্রেসও দিয়ে দেবেন, আইডি দিবেন, আমি আপনাদের আইডিতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আর কিছু বলবেন কেউ? নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শেষ করে যদি পারি, পরবর্তী চ্যাপ্টারটাও যদি ধরতে পারি খুব ভালো হবে, কারণ পরবর্তী চ্যাপ্টার 12-13তে আমাদের প্রচুর সময় দিতে হবে। আমি চাচ্ছি এগুলো তাড়াতাড়ি শেষ করে বলতে গেলে মোস্টলি থিওরিটিক্যাল, এবং আপনারা আগেও পড়ছেন এগুলা, টাস্ক দিয়ে গেলেই আপনাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলেই আমি আমার হয়ে গেল। আর এখান থেকে খুব বড় অঙ্ক আসবে বলে আমি মনে করি না, হয়তো বা শর্ট কোশ্চেন 5, 6, 10 পর্যন্ত মার্কসের অঙ্ক এখান থেকে থাকবে আর কি। সো এতটুকুই, তাহলে আজকে কি ক্লোজ করব? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড মাই ক্লাস, এবং
জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় গেছিলেন? আপনাদের একটু খুঁজছি আমি, আপনাকে পাচ্ছিলাম না, আপনি কোথায় ছিলেন? ধরা তো পড়ে গেছিল আপনার ঠিকই। ঠিক আছে, এনিওয়েজ ক্লাস শেষ। হ্যাঁ জি হ্যাঁ না ওকে, না একটু আলোচনা করছিলাম আর কি। যাই হোক, ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টার শেষ করে নেক্সট চ্যাপ্টার ধরা যায় কিনা চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন সবাই, দোয়া করি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।